আচ্ছা থাম্বনেল তুই পরে সেট করে দিস, আমি ক্লাসে ঢুকে গেলাম। ওকে, স্টার্ট দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক ভালোভাবে আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আর আপনাদের প্রস্তুতিকে আরো সুন্দরভাবে গুছিয়ে দিতে আপনাদের সবার যে ভয় থাকে যে টপিকসটাতে, সেটা হচ্ছে বাংলা শব্দ ভান্ডার। কারণ আমাদের এই ভাষা কিন্তু আমাদের একদিনের ভাষা নয়। বিভিন্ন ভাষার সাথে বিবর্তনের ফলে পরবর্তীতে আমাদের এই বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। তাই বিভিন্ন ভাষার সংমিশ্রণ কিন্তু আমাদের এই বাংলা ভাষায় রয়ে গেছে। তো আপনাদের মনে সবচেয়ে বেশি ভয় থাকে, সবচেয়ে বেশি আশঙ্কা থাকে যে আসলে কোনটা কোন ভাষার শব্দ। যেমন আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে কুলা কোন ভাষার শব্দ। আমরা কিন্তু বেবাচাকে খেয়ে যাই যে আসলে এটা রাইট অ্যান্সার কি হবে। তো এই শব্দ ভান্ডারে আমাদের হাজার হাজার শব্দ আছে, লক্ষ কোটি শব্দ আছে। এই শব্দগুলো আমাদেরকে মনে রাখা খুব টাফ হয়ে যায়। পরীক্ষায় প্রশ্ন আসলে কোনটা কোন শব্দ, কোনটা কোন ভাষার শব্দ, এই নিয়ে খুব বেশি আমরা কনফিউশনে পড়ে যাই। তো আজকে আমি একটা বিশেষ টেকনিকে আপনাদেরকে এই ক্লাসটা করাবো। আশা করি গল্প গল্পে এবং টেকনিকে টেকনিকে আপনার বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে এইরকম টাইপের প্রশ্নগুলো আপনি কিন্তু আজকে মনে রাখতে পারবেন। তো আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু সবাই কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। হৃদয় সাউন্ডটা চেক দাও। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? তোমার ফোনের সাউন্ড বাড়ালে তো বুঝতে পারবা। তো আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু সবাই কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। হ্যালো, হ্যালো। ওকে, ঠিক আছে। সবাই একটু জটপট কমেন্ট করি, সবাই একটু শেয়ার করে দেই ক্লাসটা। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই। যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। সবাই একটু আমাকে জটপট কমেন্ট করে জানান এবং ক্লাসটা জটপট শেয়ার করে দেই। কারণ আজকের টপিকস কিন্তু আপনাদের ব্যাকরণের সবচেয়ে কঠিন টপিকস বলা যায়। কারণ আজকে আমরা আলোচনা করব এডমিশনে আমাদের শব্দ ভান্ডার, বাংলা শব্দের শ্রেণী বিভাগ। কি নিয়ে আলোচনা করব? বাংলা শব্দের শ্রেণী বিভাগ। সবাই একটু জটপট কমেন্ট করে জানায় যে কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছে। আজকে একটু সবাই কমেন্ট করে জানায় কে কোথা থেকে আজকের ক্লাসে আমাদের যুক্ত হয়েছে। জি স্যার ক্লিয়ার, রাখি বানিক লিখেছে ক্লিয়ার। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন সবাই একটু জটপট কমেন্ট করে জানান। সবাই একটু জটপট কমেন্ট করে জানান কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, সবাই একটু কমেন্ট করে জানান। সবাই কোন পেজে ক্লাস করছে আমি নিজেও জানি না কোন পেজে ক্লাস করছে। তো সবাইকে আমরা একটু শিখা পেজে নিয়ে আসি। আমাদের একটু শিখা পেজ, এই যে শিখা লেখা আছে, এই শিখা পেজ থেকে সবাই একটু কমেন্ট করেন, তাহলে আমার কমেন্টগুলো পড়তে সুবিধা হবে। আমাদের সাথে যুক্ত আছেন নাসির স্যার, সাধারণ জ্ঞানের দুর্দান্ত শিক্ষক। নাসির স্যার যুক্ত আছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আমাদের সাথে যুক্ত আছে হিরালাল যুক্ত আছে সিলেট থেকে। নাসির লিখেছে স্যার ঢাকা থেকে আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কিন্তু আজকে ক্লাস শুরু করছি। আজকে আমি আলোচনা করব বাংলা শব্দ ভান্ডার নিয়ে। কি নিয়ে আলোচনা করব? বাংলা শব্দ ভান্ডার। শব্দ ভান্ডারে প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আমরা কনফিউশনে পড়ি সেটা হচ্ছে শব্দের আমরা বেসিকটা একটু শিখবো। আমাদের ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। ব্যাকরণের একটু খেয়াল করেন। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়, ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের একটু সবাই একটু খেয়াল করেন। ব্যাকরণের ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়, ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় বা আলোচনার বিষয় বা আলোচ্য বিষয়। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটি। কয়টি? ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটি। এক নম্বর হচ্ছে ধ্বনিতত্ত্ব, দুই নম্বর হচ্ছে শব্দতত্ত্বের আরেকটা হচ্ছে রূপতত্ত্ব, তিন নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব,
বাক্যতত্ত্ব এবং 4 নম্বরে হচ্ছে অর্থতত্ত্ব। তো আমাদের এই শব্দ বা শব্দের শ্রেণী বিভাগ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের, ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়, শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। আর এগুলো ইংরেজির নামটা আপনারা একটু জেনে নেবেন। ইংরেজির নামটা হচ্ছে ফনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সেমিস্টেক। ফনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সেমিস্টেক। এই নামগুলো একটু জেনে রাখবেন, আপনাদের বিইউপিতে এই নামগুলো খুব বেশি কাজে আসতে পারে। ওকে, এখন আসি যে আমরা বললাম যে এই শব্দের শ্রেণী বিভাগ থেকে আমরা পড়বো শব্দ। এই শব্দ হচ্ছে ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ হচ্ছে ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্ব অথবা ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে শব্দ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দের শ্রেণী বিভাগ আমরা শব্দ কোন তত্ত্বের আলোচ্য বিষয় বলবো? শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। সবাই একটু ঝটপট কমেন্ট করে আমরা কোন জেলা থেকে আজকে ক্লাসে যুক্ত হয়েছি। আমরা আজকে কোন জেলা থেকে আজকে ক্লাসে যুক্ত হয়েছি? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাই আমরা কে কোন জেলা থেকে আজকে ক্লাসে যুক্ত হয়েছি। কে কোন জেলা থেকে আজকে ক্লাসে যুক্ত হয়েছি? সবাই একটু কমেন্ট করি কে কোন জেলা থেকে আজকে ক্লাসে যুক্ত হয়েছি। কে কোন জেলা থেকে আজকে ক্লাসে যুক্ত হয়েছি? এখন আসি শব্দের শ্রেণী বিভাগ। শব্দের শ্রেণী বিভাগে যে বিষয়টা আছে সেটা হচ্ছে শব্দ কয় প্রকার। শব্দ কয় প্রকার, শব্দের প্রকারভেদ আসে। শব্দ প্রকারভেদ আমরা একটা টেকনিকে শিখব। যেমন প্রথম হচ্ছে গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার। গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার। এরপর আরেকটা প্রশ্ন আসতে পারে যে অর্থগত দিক থেকে বা অর্থগত দিক থেকে অর্থগত দিক থেকে অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার। আরেকটি আসতে পারে উৎসগত 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 দিক থেকে শব্দ কয় প্রকার। শব্দের প্রকারভেদের মধ্যে আমাদের তিনটে আসতে পারে যে শব্দ গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার, অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার, আর একটা হচ্ছে উৎসগত দিক থেকে শব্দ কয় প্রকার। তাহলে এটা আমরা মনে রাখবো কিভাবে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাই তো। সবাই একটু কমেন্ট করে জানায় যে আমাদের এই গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার। সবাই একটু কমেন্ট করে জানায় গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার। ল্যাপটপটা বন্ধ হয়ে যাচ্ছে হৃদয়। না, গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার? এখন ক্লিয়ার? গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার? সবাই একটু আমাকে কমেন্ট করেন গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার। সাউন্ড খুব অল্প শোনা যায়। এখন কি ক্লিয়ার? সবাই একটু বলেন গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার। গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার। গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার। সবাই একটু কমেন্ট করবেন, খুব আস্তে শোনা যায়, এখন ক্লিয়ার শোনা যাবে। সবাই একটু আমাকে কমেন্ট করে জানান গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার। গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার। সবাই একটু কমেন্ট করেন গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার। গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার। সবাই কমেন্ট করবেন গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার। আসি আমরা গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এটা মনে রাখবো কিভাবে? আচ্ছা, মনে রাখবো কিভাবে? মনে রাখার টেকনিক হচ্ছে, একটু খেয়াল করেন, মনে রাখার টেকনিক হচ্ছে গদু অতি উপরে। মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে গদু অতি উপরে। গদু অতি উপরে। এই গ থেকে হচ্ছে গঠনগত আর দু থেকে হচ্ছে দুই। তাহলে গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার? দুই প্রকার। গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার? দুই প্রকার। গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার? দুই প্রকার। একটু খেয়াল করি। এরপর আসি অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার। অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার? একটু খেয়াল করি। অ থেকে হচ্ছে অর্থ আর তি থেকে হচ্ছে তিন। তাহলে অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার হবে? অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার। অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার? অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার। এরপর আসি উপরে। গদু অতি উপরে। রসাউ থেকে হচ্ছে উপরে মানে উৎস, আর প থেকে হচ্ছে পাঁচ। তাহলে উৎসগত দিক থেকে শব্দ কয় প্রকার? পাঁচ প্রকার। উৎসগত দিক থেকে শব্দ কয় প্রকার? পাঁচ প্রকার। সবাই একটু ঝটপট কমেন্ট করি। সবাইকে আমরা বুঝছি? তাহলে গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার? গঠনগত দিক থেকে শব্দ হচ্ছে দুই প্রকার। অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার? অর্থগত দিক থেকে হচ্ছে শব্দ তিন প্রকার। আর উৎসগত দিক থেকে শব্দ কয় প্রকার? পাঁচ প্রকার। এটা একটু কনফিউশন আছে, অনেকে বলে পাঁচ প্রকার, অনেকে বলে চার প্রকার। এই কনফিউশনটা আমরা ক্লিয়ার করব। তবে এখন আমরা দ্রুত সবাই একটু শিখে নেই যে গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার, অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার। এটা নিয়ে কোনো কনফিউশন নাই। শুধু কনফিউশন আছে উৎসগত দিক থেকে শব্দ কয় প্রকার। উৎসগত দিক থেকে শব্দ কয় প্রকার আমি বলছি, ক্লিয়ার করতেছি বিষয়টা। সবাই একটু কমেন্ট করেন যে বুঝছেন কিনা।
সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? তো আমাদের সাথে যারা যারা হ্যাঁ মৌলিক শব্দ আর সাধিত শব্দ নিয়ে আলোচনা করছি, একটু 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 আমাকে সময় দেন। আলোচনা করছি, আলোচনা করছি, সবাই একটু আমাকে সময় দেন। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্টগুলো শিখা পেজ থেকে কমেন্টগুলো করলে আমি সবার কমেন্টগুলো একটু দেখতে পারি। শিখা পেজ থেকে কমেন্ট করলে আমার কমেন্টগুলো দেখতে সুবিধা হয়। যারা যারা যুক্ত আছেন বিভিন্ন পেজ থেকে যারা যুক্ত আছেন আমার একটু শিখা পেজ থেকে একটু কমেন্ট করবেন, তাহলে আমি কমেন্টগুলো পড়তে পারবো। এই যে শিখা, এভাবে শিখা লিখবেন, না আসলে পাশে এস এইচ আই কে এইচ এ শিখা দুইটা লিখে দেন, ইংলিশ বাংলা দুইটা লিখলে চলে আসবে। তাহলে শিখা পেজ থেকে কমেন্ট করে আমি সবগুলো কমেন্ট পড়তে পারবো। সবাই কি ক্লিয়ার? তাহলে আমরা বললাম গদু অতি উপরে, তাহলে গ থেকে হচ্ছে গঠনগত দিক থেকে, দু থেকে হচ্ছে দুই, অর্থ অ থেকে হচ্ছে অর্থগত দিক থেকে, তি থেকে হচ্ছে তিন, রসাউ থেকে উৎসগত দিক থেকে, প থেকে হচ্ছে পাঁচ। তাহলে আপনাদের কমেন্ট করতে, আপনারা কমেন্ট করেন, আপনাদের নোট করতে হবে না। আমি ক্লাস শেষে ক্লাসের নোট আপনাদেরকে পিডিএফ দিয়ে দিই। আমি যা বোর্ডে লিখতেছি আপনারা যে নোট করবেন, আপনাদের নোট করার কোনো প্রয়োজন নাই। আপনাদের নোট আমি করে আমি আপনাদেরকে পিডিএফ করে ক্লাস শেষে 10 মিনিটের মধ্যে আমি এই পেজে দিয়ে দিব। তো সবাই একটু কাজটা কি করতে হবে, সবাই ক্লাসটাকে শেয়ার করতে হবে, বেশি বেশি কি করতে হবে, শেয়ার করতে হবে, লাইক কমেন্ট করতে হবে, ঠিক আছে? আপনাদের সর্বোচ্চ শেয়ার এবং লাইক কমেন্ট থাকলেই কিন্তু আমি রেগুলার ক্লাস নিব, প্রতিদিন ক্লাস হবে যদি আপনারা চান। যদি আপনারা না চান তাহলে ক্লাস নিতে পারবো না। আপনারা চাইলে কি করতে হবে, ক্লাসটা বেশি বেশি শেয়ার করতে হবে, বন্ধুদেরকে মেনশন করতে হবে, লাইক কমেন্ট করতে হবে। আর আপনাদের কমেন্টগুলো আমি পড়তে পারবো তখনই যখন আপনারা কমেন্টগুলো শিখা পেজ থেকে কমেন্ট করবেন, ঠিক আছে? তো আমরা কি বললাম, গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার, অর্থগত দিক থেকে শব্দ 3 প্রকার, উৎসগত দিক থেকে হচ্ছে শব্দ 5 প্রকার। এটা নিয়ে কনফিউশন আছে, আমি একটু পরে বলছি। এক জায়গায় হবে 4 প্রকার। কিভাবে 4 প্রকার? কারণ আধুনিক বা নতুন ব্যাকরণ বইতে হচ্ছে উৎসগত দিক থেকে শব্দ 4 প্রকার। আমি একটু পরে আলোচনা করছি ডিটেলসে, ওকে? তার পেজটা আগে খুলতে হইতো, ঠিক আছে? এটা হয় না। ওকে, সবাই সবাই আমরা একটা দিকে মন দেই। যেমন আছে গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার। গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটি হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে মৌলিক শব্দ। 2 নম্বরটি কি? 2 নম্বরটি হচ্ছে সাধিত শব্দ। 2 নম্বরটি কি? সাধিত শব্দ। 2 নম্বরটি হচ্ছে সাধিত শব্দ। একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে মৌলিক শব্দ, 2 নম্বরটি হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ কি? যেই শব্দগুলোকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক শব্দ। আর যেই শব্দগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হয় সাধিত শব্দ। সেগুলোকে কি বলা হয়? সাধিত শব্দ। আর আমরা জানি বাংলা ভাষায় শব্দ তৈরি হয়েছে কয় ভাবে, একটু খেয়াল করি বাংলা ভাষায় শব্দ তৈরি হয় কি কি ভাবে। এক নম্বরে আমরা একটু খেয়াল করি, শব্দ প্রথমত শব্দ তৈরি হয়, এক নম্বরে শব্দ তৈরি হয় সন্ধির মাধ্যমে। কিসের মাধ্যমে? সন্ধির মাধ্যমে। শব্দ তৈরি হয় কিসের মাধ্যমে? সন্ধির মাধ্যমে। আচ্ছা, এরপরের স্লাইডে কি আছে আমাদের এই নিয়মটা? নাই। ওকে, সন্ধির মাধ্যমে শব্দ তৈরি হয় কিসের মাধ্যমে? সন্ধির মাধ্যমে। সন্ধির মাধ্যমে শব্দ তৈরি হয় কিসের মাধ্যমে? সন্ধির মাধ্যমে। 2 নম্বরে শব্দ তৈরি হয় উপসর্গের মাধ্যমে। উপসর্গের মাধ্যমে শব্দ তৈরি হয়। আচ্ছা, সন্ধির মাধ্যমে শব্দ তৈরি হয় কিভাবে? একদম সহজ এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। যেমন আমি বললাম বিদ্যা, তাহলে কি বিদ্যা একটা শব্দ না? বিদ্যা একটা শব্দ কিনা আমাকে বলেন। বিদ্যা, আমি বললাম বিদ্যা, তাহলে বিদ্যা একটা শব্দ। আমি যদি বলি আলয়, আলয় আরেকটা শব্দ। আমি বললাম লয়, আলয়, তাহলে আলয় আরেকটা শব্দ, তাহলে বিদ্যা একটা শব্দ, আলয় একটা শব্দ। এই দুইটা মিলে নতুন আরেকটা শব্দ তৈরি হয় কিনা দেখেন তো। নতুন শব্দটা কি হয়েছে? বিদ্যালয় হয়েছে কি? বিদ্যালয়। তাহলে বিদ্যা যোগ আলয় হয়েছে কি? বিদ্যালয়। আমি বললাম উপসর্গ যুগে শব্দ তৈরি হয়। উপসর্গ যুগে শব্দ তৈরি হয়। গতকালকে আমি উপসর্গের টপিক্সে ক্লাস নিয়েছি। আমি বলছিলাম যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে তাকে বলা হয় উপসর্গ। অন্য শব্দের পূর্বে বসে কি করে? নতুন নতুন শব্দ তৈরি করে। যেমন আমি যদি বলি, আমি বলছিলাম হার, আমি বললাম হার, তাহলে হার হচ্ছে কি? একটা গলার হার বা জয় পরাজয়ের সেই হার, ঠিক আছে? কিন্তু এই হারের আগে যদি আমি একটা উপসর্গ বসাই, আমি বললাম আহার, আর নামে একটা উপসর্গ বসালাম, তাহলে আ যোগ কি হয়ে গেল? হার, মানে হয়ে গেছে আহার, হয়ে গেছে কি? আহার। তাহলে দেখেন তো, এই হার হচ্ছে শব্দ, এই আ নামক উপসর্গটি বসার কারণে নতুন আরো একটা শব্দ তৈরি হয়ে গেছে। তাহলে উপসর্গের মাধ্যমে কি হয়? শব্দ তৈরি হয়। 3 নাম্বার আমরা লিখবো প্রকৃত প্রত্যয়ের মাধ্যমে শব্দ তৈরি হয়। প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়,
প্রকৃত প্রত্যয়ের মাধ্যমে কি হয়? শব্দ তৈরি হয়। প্রকৃত প্রত্যয়ের মাধ্যমে কি হয়? শব্দ তৈরি হয়। কিভাবে? একটু খেয়াল করি। প্রকৃত প্রত্যয়ের মাধ্যমে শব্দ তৈরি হয় কিভাবে? আমি যদি বলি মনে করেন আমি বললাম চল যোগ অন্ত, আমি বললাম অন্ত, অন্ত মানে কি? অন্ত মানে হচ্ছে শেষ, অন্ত মানে কি? শেষ। আমি যদি বলি এর সাথে আরেকটা চল নামক একটা উপসর্গ বসাই, তাহলে কি হলো? চল যোগ অন্ত হবে কি? চ ল নয়ত হবে কি? চলন্ত হবে কি? চলন্ত হবে কি? চলন্ত। তাহলে দেখেন তো চল যোগ অন্ত হবে কি? চলন্ত। তাহলে চলন্ত একটা শব্দ, চল একটা শব্দ, অন্ত একটা শব্দ। তার মানে প্রকৃত পদ্মের মাধ্যমেও কি হয়? শব্দ তৈরি হয়। প্রকৃত পদ্মের মাধ্যমেও কি হয়? শব্দ তৈরি হয়। তাহলে আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু জটপট কমেন্ট করেন। এই পাশে কি এই পর্দাটা আসে না? হ্যাঁ, সমস্যা আছে তো? ওকে, সবাই একটু আমরা কমেন্ট করি, সবাই 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 একটু আমরা জটপট শিখা পেজ থেকে কমেন্ট করি, তাহলে আমি সবার কমেন্ট দেখতে পারবো। এখন আসি 4 নম্বরে, আমরা লিখবো শব্দ তৈরি হয় সন্ধির মাধ্যমে, উপসর্গের মাধ্যমে, প্রকৃত প্রত্যয়ের মাধ্যমে। আরেকটা বলেন তো শব্দ তৈরি হয় কিসের মাধ্যমে? শব্দ তৈরি হয় কিসের মাধ্যমে দেখি, আপনারা বলেন তো দেখি। শব্দ তৈরি হয় কিসের মাধ্যমে? আপনারা বলেন না দেখি, শব্দ তৈরি হয় কিসের মাধ্যমে? আপনাদের সেন্স কি বলে? আপনারা একটা বলেন শুনি। আচ্ছা, শব্দ তৈরি হয় শব্দ তৈরি হয় সমাসের মাধ্যমে। সমাসের মাধ্যমে শব্দ তৈরি হয়। সমাসের মাধ্যমে শব্দ তৈরি হয়। সমাসের মাধ্যমে কিভাবে? যেমন দেখেন, সিংহ আমি বললাম সিংহ চিহ্নিত চিহ্নিত আসন। কি বললাম? সিংহ চিহ্নিত আসন। তাহলে কি হবে? সিংহ চিহ্নিত আসন। তাহলে দেখেন তো, একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ। এই তিনটা শব্দ মিলে নতুন আরেকটা শব্দ হয়, সেটা হচ্ছে সিংহাসন। কি হলো? সিংহাসন। সিংহাসন। এই সিংহাসনের মাধ্যমে কি হয়? শব্দ তৈরি হয়। 5 নম্বরে লিখবেন শব্দ তৈরি হয় দ্বিরুক্তির মাধ্যমে। দ্বিরুক্তি। শব্দ তৈরি হয় দ্বিরুক্তির মাধ্যমে। দ্বিরুক্তি কি ভাই? দ্বিরুক্তি শব্দের অর্থ হচ্ছে দুইবার উক্ত। দ্বিরুক্তি মানে কি? দুইবার উক্ত। তাহলে দুইবার উক্ত হয়ে যে শব্দ তৈরি হয় সেটাকে আমরা বলি দ্বিরুক্তি শব্দ। কি বলি? দ্বিরুক্তি শব্দ। তাহলে দ্বিরুক্তি শব্দের মাধ্যমে কি হয়? আমাদের শব্দ তৈরি হয়। এখন একটু খেয়াল করি আমরা। আমি যদি বলি মর, আমি কি বললাম? আমি বললাম মর। তাহলে মর দ্বারা কি বোঝায়? মারা যাওয়া বোঝায়। কিন্তু যখনই আমি বললাম যে মরমর করে গাছটা ভেঙে পড়লো, তাহলে দেখেন এই মর আর মর দুইটা শব্দ একসাথে বসার কারণে এটাকে আমরা বলছি দ্বিরুক্তি শব্দ। এই দ্বিরুক্তির মাধ্যমে কিন্তু নতুন শব্দ তৈরি হয়। যেমন মর শব্দের অর্থ হচ্ছে মারা যাওয়া, কিন্তু দ্বিরুক্তি যখন বলছি মর মর, তার মানে কি? ভাঙা পড়া বা এরকম একটা অবস্থান বোঝাচ্ছে। আমি বললাম ঝড়, ঝড় মানে ঝড় বোঝায়। কিন্তু যখন আমি বলছি ঝরঝর করে বৃষ্টি পড়লো, আমি বললাম টিপ, টিপ মানে হচ্ছে টিপ দেয়া, আমি বললাম টিপ টিপ করে বৃষ্টি ঝরছে। তাহলে দেখেন তো, এই দ্বিরুক্তির মাধ্যমে কি হয়? শব্দ তৈরি হয়। দ্বিরুক্তির মাধ্যমে কি হয়? শব্দ তৈরি হয়। 6 নম্বরে লিখবেন, ফাইনালি 6 নম্বরে লিখবেন যে পদ পরিবর্তনের মাধ্যমে। পদ পরিবর্তনের মাধ্যমে মাধ্যমে শব্দ তৈরি হয়। পদ পরিবর্তনের মাধ্যমে শব্দ তৈরি হয়। পদ পরিবর্তনের মাধ্যমে কি হয়? শব্দ তৈরি হয়। তাহলে বাংলা শব্দ ভান্ডারে শব্দ তৈরি হয় কয় ভাবে? 6 ভাবে। তাহলে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় সাধিত শব্দ। এগুলোকে কি বলা হয়? সাধিত শব্দ বলা হয়। তাহলে মৌলিক শব্দ আমাদের গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ কোনগুলা? আমি বলেছি যে শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না, ভাঙা যায় না, প্রকৃতবর্ত করা যায় না, বা কোনোভাবেই কিছু করা যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক শব্দ। আর সাধিত শব্দ কোনগুলো? যেগুলোকে ভাঙা যায়। যেমন বিদ্যালয় শব্দকে ভাঙা যাচ্ছে, সন্ধিতে ভাঙা যাচ্ছে। আমি বললাম আহার, আহারকে ভাঙা যাচ্ছে, উপসর্গ যুগে ভাঙা যাচ্ছে। আমি বললাম চলন্ত, তাহলে চল যুগ অন্ত, প্রকৃতবর্ত দিয়ে ভাঙা যাচ্ছে। আমি বললাম সিংহাসন, সমাসে গিয়ে ভাঙা যাচ্ছে। আমি বললাম মর্মর, তাহলে মর্মরকে দ্বিরুক্তি দিয়ে ভাঙা যাচ্ছে। তাহলে যেগুলোকে বিশ্লেষণ করা যায়, ভাঙা যায়, পরিবর্তন করা যায়, সেগুলিকে বলা হয় সাধিত শব্দ। সেগুলিকে কি বলা হয়? সাধিত শব্দ। আপনারা কি বুঝতে পারছেন? গঠনগত দিক থেকে গঠনগত দিক থেকে 3 প্রকার না ভাইয়া, গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার। গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার, অর্থগত দিক থেকে শব্দ 3 প্রকার। আপনি একটু এর আগের স্লাইডটা একটু দেখে নেন। গদু অতি উপরে। গতে হচ্ছে গঠনগত, দুতে হচ্ছে 2। তাহলে গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার। আর অ থেকে হচ্ছে অর্থগত, আর তি থেকে হচ্ছে 3। তাহলে অর্থগত দিক থেকে শব্দ 3 প্রকার। আর রসও থেকে হচ্ছে উৎস, আর প থেকে হচ্ছে 5। তার মানে উৎসগত দিক থেকে শব্দ 5 প্রকার।
তবে নতুন ব্যাকরণ বইতে অর্থগত দিক থেকে শব্দ 4 প্রকার। কেন 4 প্রকার এই নিয়ে আলোচনা করছি। ওকে, আমাদের আজকের কিন্তু ক্লাস কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। কেউ কিন্তু ক্লাসটা মিস করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পড়াবো। আপনি আমার পড়াটা শুনেন, বুঝেন, আপনার নোট করতে হবে না। আপনি ক্লাসটা একটা শেয়ার দিয়ে আপনি জাস্ট বলেন শেয়ার ডান। যারা যারা শেয়ার দিয়েছেন সবাই বলেন শেয়ার ডান, শেয়ার ডান। আপনার নোট করতে হবে, আপনার নোট আমি করে দিব। আপনি ক্লাসটা মন দিয়ে শুনেন, আপনি কমেন্ট করেন, আপনার নোট আমি করে দিব। ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে এই শিক্ষা পেজে ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে শিক্ষা পেজে আপনাদের এই পিডিএফ চলে যাবে। এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ চলে যাবে, আপনার সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? এখন আসি অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার? 3 প্রকার। অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার? অর্থগত দিক থেকে শব্দ হচ্ছে অর্থগত দিক থেকে শব্দ হচ্ছে 3 প্রকার। অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার? 3 প্রকার। এক নম্বরে হচ্ছে লিখবেন, সবাই একটু লিখবেন যৌগিক শব্দ। এক নম্বরে লিখবেন সবাই যৌগিক শব্দ। যৌগিক শব্দ এক নম্বরে সবাই লিখবেন যৌগিক শব্দ। 2 নম্বরে লিখবেন রূঢ় বা রূঢ়ি শব্দ। সবাই একটু লিখেন যৌগিক শব্দ। এক নম্বর হচ্ছে যৌগিক শব্দ, 2 নম্বরে লিখবেন রূঢ় বা রূঢ়ি শব্দ। সবাই লিখবেন, এক নম্বর হচ্ছে যৌগিক শব্দ, 2 নম্বরে লিখবেন রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ। 3 নম্বরে লিখবেন যোগরূঢ়ি শব্দ। যোগরূঢ়ি শব্দ, যোগরূঢ়ি শব্দ। তাহলে আমি কি বললাম? আমি বললাম যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, আর একটা হচ্ছে যোগরূঢ়ি শব্দ। একটা হচ্ছে যৌগিক শব্দ, একটা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ, আর একটা হচ্ছে যোগরূঢ়ি শব্দ। একটা হচ্ছে যৌগিক শব্দ, একটা হচ্ছে রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ, আর একটা হচ্ছে যোগরূঢ়ি শব্দ। এগুলো নিয়ে আমরা একটু ক্লাস শেষে আমরা আলোচনা করব, শেষের দিকে একটু আমরা আলোচনা করব। ঠিক আছে, এগুলো টেকনিক আমি মুখস্থ করাই দেব আপনাদেরকে। তাহলে গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার? গঠনগত দিক থেকে হচ্ছে শব্দ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে যৌগিক শব্দ, একটা রূঢ় বা রূঢ়ি শব্দ, একটা হচ্ছে যোগরূঢ়ি শব্দ, একটা হচ্ছে যোগরূঢ়ি শব্দ। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই। হ্যানা আহমেদ লিখেছে শেয়ার ডান, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুরাইয়া ইসলাম লিখেছে শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। সবাইকে একটু কমেন্ট করে, হৃদয় সবাইকে একটু কমেন্ট করে নিয়ে আসো তো আমাদের শিক্ষা পেজ থেকে। সবাই কমেন্ট যেন করে, শিক্ষা পেজ থেকে যদি সবাই কমেন্ট করে তাহলে আমি সবার কমেন্টগুলো দেখতে পারবো এবং আপনাদের প্রশ্নের আমি উত্তর দিতে পারবো। এবং পরবর্তীতে আপনারা কোন টপিকসে ক্লাস করতে চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের পছন্দের টপিকসের উপরে কিন্তু আমি ক্লাস নিব ইনশাল্লাহ। ওকে, এরপরে আসি উৎসগত দিক থেকে শব্দ কয় প্রকার? উৎসগত দিক থেকে হচ্ছে শব্দ 5 প্রকার। উৎসগত দিক থেকে শব্দ কয় প্রকার? উৎসগত দিক থেকে হচ্ছে 5 প্রকার। 5 প্রকার। আবার নতুন ব্যাকরণ বইতে উৎসগত দিক থেকে হচ্ছে 4 প্রকার। উৎসগত দিক থেকে কয় প্রকার? 4 প্রকার। এখন আসি প্রকারভেদে। এক নম্বরে হচ্ছে সবাই লিখেন, এক নম্বরে লিখবেন দেশি শব্দ বা দেশি খাঁটি বাংলা শব্দ লিখতে পারেন, অথবা আমরা লিখতে পারি এরকম ভাবে যে আমাদের এই শব্দ ভাণ্ডারে সবচেয়ে বেশি আমাদের যে জায়গাটা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে তৎসম বা তৎসম শব্দ। দেখেন একটু খেয়াল করি, আমরা শুরুতে লিখি তৎসম শব্দ। একটু খেয়াল করি আমরা তৎসম শব্দ। এই তৎসম শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন আসার কারণ হচ্ছে, কারণ তৎসম শব্দ কোনটা? তৎসম হচ্ছে সংস্কৃত থেকে সরাসরি কোনো রকম পরিবর্তন না হয়ে বাংলা ভাষায় যে শব্দগুলো এসেছে সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। ঠিক আছে, এই তৎসম শব্দের প্রচলন সবচেয়ে বেশি আমাদের শব্দ ভাণ্ডারে। ইনশাল্লাহ আমরা আজকে একটা চরম মানে জোস একটা টেকনিকের মাধ্যমে আজকে আমরা তৎসম শব্দগুলো শিখে নেব। ওকে, তৎসম শব্দ 2 নম্বরে লিখবো আমরা অর্ধ তৎসম শব্দ। লিখবো আমরা অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ। 3 নম্বর টেকনিকে আমরা লিখবো, 3 নম্বরে আমরা লিখবো তৎসম, অর্ধ তৎসম, তারপর লিখবো আমরা তদ্ভব, 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 সরি, লিখবেন তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দের আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা শব্দ। তদ্ভব শব্দের আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা, তদ্ভব শব্দের আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা শব্দ। এবং 4 নম্বরে আসবেন, লিখবেন দেশি শব্দ। 4 নম্বরে লিখবেন দেশি শব্দ, 4 নম্বরে লিখবেন দেশি শব্দ। এবং 5 নম্বরে ফাইনালি লিখবেন বিদেশি শব্দ, বিদেশি, বিদেশি শব্দ। সবাই লিখবেন বিদেশি
শব্দ, 5 নম্বরে লিখবেন বিদেশি শব্দ। এই হচ্ছে আমাদের শব্দ ভান্ডারের উৎসগত দিক থেকে শব্দ কয় প্রকার, মানে সোর্স কিভাবে শব্দগুলো আসছে, এই শব্দটা কই থেকে আসছে, এগুলো হচ্ছে উৎসগত দিক থেকে শব্দ 5 প্রকার। আমি হয়তো ফার্স্ট বলছি সমাস কোরিয়ান স্যার, কারকের ক্লাস চাই স্যার, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনারা যদি এভাবে সাপোর্ট দেন, সবাই যদি আমাদের শিক্ষা পেজের সাথে থাকেন, ইনশাল্লাহ সমাস কারক নয়, ব্যাকরণের এমন কোনো টপিকস নাই যে টপিক্সের ক্লাস ফ্রি হবে না, ফ্রি, সম্পূর্ণ ফ্রি। আপনাদের যেই কোনো টপিক্স আপনারা বলবেন, ইনশাল্লাহ আমি ওই টপিক্সের উপর ক্লাস দেব। কিন্তু আপনাদের শর্ত একটাই, ক্লাসটা শেয়ার করতে হবে, বন্ধুদেরকে বেশি বেশি মেনশন করতে হবে। আপনার নোটও করা লাগবে না, নোট আমি করে দিব। আর সামনের মাস থেকে ইনশাল্লাহ আমাদের পেজে ফ্রি এক্সামও হবে, শুধু ক্লাস নয়, ফ্রি এক্সামও হবে। তো যারা যারা আমাদের সাথে এখনো যুক্ত হন নাই, অবশ্যই রাশেদ স্যার পেজটাকে এবং শিখা পেজটাকে ফলো দিয়ে সাথে থাকুন। ওকে, এখন কথা হচ্ছে ভাই, আমাদের আধুনিক বাংলা বইতে, আধুনিক বাংলা ব্যাকরণে এই উৎসগত দিক থেকে আবার শব্দ 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কিভাবে? দেখেন, এই তৎসম শব্দ কাকে বলে? তৎসম শব্দগুলো আছে যে সংস্কৃত ভাষা থেকে যেই শব্দগুলো সরাসরি বাংলা ভাষায় এসেছে, তৎসম শব্দ থেকে যেই শব্দগুলো সরাসরি কোনো পরিবর্তন না হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। আমি আবারও বলছি, তৎসম মানে সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো কোনো পরিবর্তন না হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। সেগুলোকে কি বলা হয়? তৎসম শব্দ। তাহলে সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো সরাসরি বাংলা ভাষায় এসেছে, সেগুলোকে কি বলা হয়? তৎসম শব্দ বলা হয়। এরপরে আসি অর্ধ তৎসম শব্দ। এরপরে আছে কি? অর্ধ তৎসম শব্দ। এরপরে আছে অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দগুলো কি? আমি একটু ফান করে আপনাদেরকে বলি। যে শব্দগুলো সংস্কৃত থেকে বেড়াইতে আসছে বাংলা ভাষায়, আসার সময় সাজুগুজু করে নাই, আমার ভাইয়ারা মনে করেন, আমার ছেলে ভাইয়া যারা অডিয়েন্স আছে, যেমন কোনো জায়গায় বেড়াইতে গেলে খুব বেশি সাজুগুজু লাগে না, জাস্ট ড্রেস পরছে, ওকে এনাফ, ঠিক আছে, চুলটা একটু আঁচড়াইলে আঁচড়াইলো, না আঁচড়াইলে নাই। কিন্তু যে শব্দগুলো মানে বাংলা ভাষায় আসার সময় একটু সাজুগুজু করে মেকআপ করে পরিবর্তন হয়ে আসছে, সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। তাহলে একটু খেয়াল করি আমরা, যে শব্দগুলো বাংলা ভাষায় আসার সময় কোনো পরিবর্তন হয় নাই, সংস্কৃত থেকে ডিরেক্ট বাংলা ভাষায় চলে আসছে, সেগুলোকে আমরা বলি তৎসম শব্দ। আর যেই শব্দগুলো বাংলা ভাষায় আসার সময় পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। কিন্তু আধুনিক বাংলা ভাষায় বলতেছে, মানে আধুনিক বাংলা ব্যাকরণে বলতেছে, অর্ধ তৎসম আর তৎসম বলে কোনো কিছু নাই, সবই তৎসম শব্দ। কি বলছে? সবই কি? তৎসম শব্দ। সবগুলোই কি বলছে? সবগুলোই হচ্ছে তৎসম শব্দ। সবগুলো কি শব্দ? বলছে সবই হচ্ছে তৎসম শব্দ। মেকআপ করে আসলো তৎসম শব্দ, মেকআপ ছাড়া আসলো তৎসম শব্দ। তাহলে দেখেন, আমরা লিখলাম 1 নাম্বার হচ্ছে তৎসম শব্দ, 2 নাম্বার হচ্ছে আর চলে আসবে তদ্ভব শব্দ, 3 নাম্বার হচ্ছে দেশি শব্দ, এবং 4 নাম্বারে হচ্ছে বিদেশি শব্দ। বিদেশি শব্দ। তাহলে একটু খেয়াল করি, আমাদের শব্দ ভান্ডারে নতুন বা আধুনিক ব্যাকরণ বইতে আমাদের শব্দ কয় প্রকার? 4 প্রকার। শব্দ কয় প্রকার? 4 প্রকার। তাহলে আপনার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে উৎসগত দিক থেকে বাংলা ভাষায় শব্দ কয় প্রকার, উৎসগত দিক থেকে বাংলা ভাষা শব্দ হচ্ছে 4 প্রকার। শব্দ কয় প্রকার? 4 প্রকার। উৎসগত দিক থেকে শব্দ কয় প্রকার? হবে 4 প্রকার। রাইট অ্যান্সার কত হবে? 4 প্রকার। রাইট অ্যান্সার কি হবে? বলেন বলেন, রাইট অ্যান্সার কি হবে? আল্লাহ তাআলা হয়তো কি লিখছে, হায়াতে তৈয়বা দান করুক, আমিন আমিন আমিন। নুরুল আমিন ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, সবাই একটু আমাকে বলেন যে উৎসগত দিক থেকে তাহলে শব্দ কয় প্রকার হবে? রাইট অ্যান্সার কি দিবেন? রাইট অ্যান্সার কি দিবেন? 4 প্রকার না 5 প্রকার? 4 প্রকার না 5 প্রকার? বলেন, রাইট অ্যান্সার কি হবে? 4 প্রকার না 5 প্রকার? রাইট অ্যান্সার কি দিবেন? 4 প্রকার না 5 প্রকার? উৎসগত দিক থেকে রাইট অ্যান্সার কত হবে? 4 না 5? কি হবে রাইট অ্যান্সার? সবাই একটু ঝটপট কমেন্ট করি, শিখা পেজ থেকে কমেন্ট করি। শিখা পেজ থেকে কমেন্ট না করলে তো আমি দেখতে পারবো না ভাই, আমার একটাই মনিটরের কমেন্ট দেখি আপনাদের। মনিটর আমার একটাই মনিটর আপনাদের কমেন্টগুলো দেখার জন্য। সবাই একটু ঝটপট কমেন্ট করেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো আমি দেখবো। 4 প্রকার, 4 প্রকার, হ্যাঁ। নিজুম রাত্রি লিখেছে 4 প্রকার, প্রভা লিখেছে 4 প্রকার। থ্যাংক ইউ। তো যারা যেখান থেকে আমাদের ক্লাসটা করছেন, অসংখ্য ধন্যবাদ। তবে আপনারা কমেন্টগুলো করবেন শিখা পেজ থেকে, তাহলে আমি আপনাদের কমেন্টগুলো পড়তে পারবো। ওকে, থ্যাংক ইউ। এরপরে আসি আমরা তৎসম শব্দ। এখন তৎসম শব্দগুলো কি? আমি বলছিলাম যে শব্দগুলো মনে করেন যে শব্দগুলো, এটা হচ্ছে সংস্কৃত শব্দ। এটা কি শব্দ? মনে করেন সংস্কৃত
শব্দ। এই সংস্কৃত শব্দ থেকে মনে করেন কোথায় আসছে, বাংলা ভাষায় আসছে। কোথায় আসছে, বাংলা ভাষায় আসছে। তো সংস্কৃত থেকে বাংলা ভাষায় আসার সময় কোনো পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তনই হয় নাই। তখন এই শব্দটাকে আমরা বলছি এটা তৎসম শব্দ। কি বলছি, তৎসম শব্দ। এটাই তৎসম শব্দ। এটা কি শব্দ, তৎসম শব্দ। তাহলে সংস্কৃত থেকে যদি বাংলা ভাষায় আসার সময় কোনো পরিবর্তন না হয় তাকে আমরা বলি তৎসম শব্দ। কি বলি, তৎসম শব্দ। ক্লিয়ার? এখন আসি তৎসম শব্দ আমরা চিনব কিভাবে? শব্দের চেহারা দেখলেই যেন আমরা বলতে পারি এটা তৎসম শব্দ, এটা কি শব্দ, এটা তো আমাদের বলা লাগবে। আমাদের তো এত টেকনিক লাগবে না? লাগবে, টেকনিক লাগবে, অবশ্যই লাগবে। দেখেন তৎসম শব্দ চেনার উপায় লিখেন, লিখার দরকার নেই। তৎসম শব্দ চেনার উপায় আমি লিখে দিব আপনাদেরকে, আপনার লেখার কোনো দরকার নেই। চেনার উপায়, তৎসম শব্দ চেনার উপায়। সবাই একটু দেখেন, লেখা না বুঝলে অবশ্যই বলবেন। 1 নাম্বার, তৎসম শব্দ চিনবেন কিভাবে? যে শব্দের মধ্যে মূর্ধন্যস্ব এবং মূর্ধন্যস্ব এবং মূর্ধন্য থাকবে। কি থাকবে, মূর্ধন্যস্ব মূর্ধন্য। তাহলে আমরা জানি যে নত্য সত্যবিধান যখন আমরা পড়েছিলাম, নত্য সত্যবিধান যখন আমরা পড়েছি তখন আমরা বলেছিলাম যে মূর্ধন্যস্ব তৎসম শব্দের বানানে মূর্ধন্য কিংবা মূর্ধন্যস্ব লেখার বিধানকে বলা হয় নত্য সত্যবিধান। তাহলে নত্য সত্যবিধানে যত শব্দ ব্যবহার করা হয় সবগুলো কি শব্দ, তৎসম বা সংস্কৃত শব্দ। সবগুলো কি শব্দ, তৎসম বা সংস্কৃত শব্দ। এখন একটু খেয়াল করি যে তৎসম শব্দের বানানে মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব লেখার বিধানকে বলা হয় নত্য সত্যবিধান। তার মানে নত্য সত্যবিধানে যত শব্দ আছে সবগুলো কি শব্দ, সবগুলো তৎসম শব্দ। এরপর লিখবেন বাংলা শব্দের বানানে মূর্ধন্য মূর্ধন্যস্ব থাকলে, এবং আমরা লিখলাম শয় ন, শয় ন। এই শয় ন মানে কি ভাই, শয় ন মানে হচ্ছে এই শয় যুক্ত মূর্ধন্য। তার মানে এই শয় ন থাকলে, শয় ন থাকলে সেটা কি শব্দ হবে, অবশ্যই তৎসম শব্দ হবে। এরপর আমরা লিখলাম ক্ষীয়, আমরা লিখলাম ক্ষীয়। কি লিখলাম, ক্ষীয়, ক্ষীয়। তাহলে ক্ষীয় মানে কি ভাই, ক্ষীয় মানে হচ্ছে ক যুক্ত মূর্ধন্যস্ব। তার মানে তো এই জায়গায় ক্ষীয় আছে, তার মানে মূর্ধন্যস্ব তো আছে, মূর্ধন্যস্ব আছে, আবার এখানে মূর্ধন্যস্ব মূর্ধন্য আছে। তারপর আমরা লিখলাম ক্ষীয় ন, ক্ষীয় ন। এরপর আমরা লিখলাম ক্ষীয় ম, ক্ষীয় ম। তারপর আমরা লিখলাম হয় ন। এরপর আমরা লিখলাম হয় ন। এরপর আমরা লিখলাম হয় ম, হয় ম। এটা কিন্তু ক্ষীয় আর এটা কিন্তু হচ্ছে হয় ম। এটা কি, হ যুক্ত ম। তাহলে কি হয়, এই হয় ম হয়, হ যুক্ত ম। তাহলে কি হয়, হয় ম হয়। তাহলে যে সকল শব্দের বানানে যে সকল শব্দের বানানে মূর্ধন্য মূর্ধন্য শয় ন, ক্ষীয় ক্ষীয় ন, ক্ষীয় ম, হয় ন এবং হয় ম থাকে, সে সকল শব্দ কি শব্দ হয়, সেগুলো হচ্ছে তৎসম শব্দ। সেগুলো কি, তৎসম শব্দ। চিন্তা ভাবনা ছাড়া সেগুলো কি শব্দ, তৎসম শব্দ। সেগুলো চিন্তা ভাবনা ছাড়া কি শব্দ, তৎসম শব্দ। 2 নম্বরে আমরা লিখব, 2 নম্বরে আমরা লিখব বাংলা, বাংলা ব্যাকরণের, বাংলা ব্যাকরণের সকল টপিকসের নাম, সকল অধ্যায়, অধ্যায়, অধ্যায় বা টপিক, টপিক, সকল টপিকের, টপিকের নাম, সকল টপিকের নাম কি, তৎসম বা সংস্কৃত শব্দ। যেমন আমরা যদি বলি ব্যাকরণ নিজেও কি, ব্যাকরণ নিজেও তৎসম শব্দ, ব্যাকরণ নিজেও কি, তৎসম শব্দ। যেমন আমরা বলতে পারি সমাস, তাহলে সমাস কি শব্দ, সমাস তৎসম শব্দ। আমরা বলতে পারি ব্যাকরণ নিজে কি শব্দ, ব্যাকরণ নিজে কি, ব্যাকরণ নিজেও তৎসম বা সংস্কৃত শব্দ। আমরা বললাম প্রকৃত প্রত্যয়, আমরা বললাম প্রকৃত, প্রকৃত কি শব্দ, প্রকৃত হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ। আমরা বললাম সন্ধি, সন্ধি কোন ভাষার শব্দ, সন্ধি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। তার মানে ব্যাকরণে যত টপিকস আছে সবগুলোই কি, তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। এরপরে আসি, আমরা লিখব, এরপর আমরা লিখব যে ভূমণ্ডল, 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 মণ্ডল সংক্রান্ত, অনুস্বর সংক্রান্ত, ভূমণ্ডল সংক্রান্ত সকল শব্দ বা বেশিরভাগ শব্দ, ভূমণ্ডল সংক্রান্ত, ভূমণ্ডল সংক্রান্ত, ভূমণ্ডল সংক্রান্ত অধিকাংশ শব্দ, অধিকাংশ, অধিকাংশ শব্দ, অধিকাংশ শব্দ হয় তৎসম বা সংস্কৃত শব্দ, তৎসম বা সংস্কৃত, সংস্কৃত শব্দ, তৎসম বা সংস্কৃত শব্দ। তাহলে ভূমণ্ডল সংক্রান্ত অধিকাংশ শব্দ কি শব্দ, তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। এরপরে আসি, লিখবেন যে তৎসম উপসর্গ যোগে, তৎসম, তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ
যোগে তৎসম উপসর্গ যোগে গঠিত 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 সকল শব্দ নয়, অধিকাংশ শব্দ, অধিকাংশ অধিকাংশ শব্দ অধিকাংশ শব্দ হয় তৎসম শব্দ। যেমন আমি যদি বলি প্র নামে একটা উপসর্গ আছে, আমি গতকালকে উপসর্গের ক্লাসটা এর জন্যই নিছি। যেমন প্র, পরা, পরি, পতি, পরা, পরিপতি, অপসম, আশু, দুর্বি, নি, নির, অতি, অধি, অনু, অভি, অপি, উপত। যারা গতকালকে ক্লাসটা করেন নাই, হৃদয় তুমি এক কাজ করো, শিখা পেজে এই কমেন্টের মাধ্যমে 2 নাম্বার ক্লাসের লিঙ্কটা তোমরা একটু দিয়ে দাও। হৃদয় দিয়ে দাও, তুমি দিয়ে দাও। তাহলে দেখেন, আপনারা যারা গত ক্লাসটা করেন নাই, অবশ্যই এই ক্লাস শেষে গতকালকে ক্লাসটা করে নেবেন। গতকালকে আমি উপসর্গের উপর ক্লাস নিয়েছি, এর জন্য আমি উপসর্গের ক্লাসটা আগে নেই, এরপর আমি শব্দ ভান্ডারের ক্লাস নেই, কারণ আমাদের এই উপসর্গগুলো লাগে। যেমন প্র, পরা, পরিপতি, অপসম, আশু, দুর্বি, নি, নির, অতি, অধি, অনু, অভি, অপি, উপত। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টা? তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা। এই 20টা উপসর্গ যোগে যে শব্দগুলো গঠিত হয় তার অধিকাংশ, নট সব, আমি সব বলি না, আমি বলছি অধিকাংশ শব্দ কি হয়? তৎসম বা সংস্কৃত শব্দ হয়। যেমন যদি বলি প্রযোগ নাম হবে কি? প্রণাম হবে কি? প্রণাম। তাহলে প্রণাম কি শব্দ? প্রণাম হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ, তৎসম শব্দ। প্রণাম কি শব্দ? তৎসম শব্দ। প্রণাম কি শব্দ? তৎসম শব্দ। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই তো আমাকে জানান ক্লিয়ার কিনা। সবাই কি ক্লিয়ার? আরে ভাইয়া, কমেন্ট করতে তো টাকা লাগবে না, কমেন্ট করেন। সবাই কি ক্লিয়ার? আর রাশেদ ভাই তো আপনাদেরকে ফ্রি ক্লাস নেয়, কথা দিছে আপনাদেরকে সকল ক্লাসের দায়িত্ব নেবে, কথা দিছে না? আপনাদের আপনাদের ব্যাকরণের টপিকসের সকল ক্লাসের দায়িত্ব তো আমি নিব বলছি, তাহলে এত ভয় কিসের? সবাই কি ক্লিয়ার? স্টুডেন্ট ভাবে যে কমেন্ট করলে যদি টাকা পয়সা লাগে, তাই মনে হয় আমার। আপনারা কমেন্ট করতে ভয় পান কেন? 7 দিনের নাম, 12 মাসের নাম, তৎসম শব্দ। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, 7 দিনের নাম, 12 মাসের নাম, তৎসম শব্দ। ওকে, এখন একটু আমরা আসি। দেখেন, তৎসম শব্দ, গুরুত্বপূর্ণ তৎসম শব্দ মনে রাখার টেকনিক, গুরুত্বপূর্ণ তৎসম শব্দ মনে রাখার টেকনিক। আপনারা এই টেকনিকগুলো সবগুলো পাবেন শিক্ষা সাজেশনে। আমি যত টেকনিক ব্যবহার করি, এই জায়গায় লিখিত টেকনিক, অলিখিত সবকিছু তো দিয়ে দিই না ক্লাসে, কিছু জিনিস রেখে দিছি আমাদের শিক্ষা সাজেশনের জন্য। ঠিক আছে, দেখেন আমরা টেকনিকে মনে রাখবো যে নিমন্ত্রণ পত্র পেয়ে, একটু খেয়াল করেন, নিমন্ত্রণ পত্র পেয়ে পাত্র দেখার জন্য, সবাই একটু দেখেন যে তৎসম শব্দ মনে রাখার টেকনিক। নিমন্ত্রণ পত্র পেয়ে পাত্র দেখার জন্য নারিকেল নিয়ে, নিমন্ত্রণ পত্র পেয়ে পাত্র দেখার জন্য নারিকেল নিয়ে গ্রামের ধর্মপ্রাণ গৃহিণীরা সন্ধ্যাবেলায় স্বর্ণ এবং রত্ন পরে বৃষ্টির দিনে শ্রাদ্ধ খেতে যায়। কি খেতে যায়? শ্রাদ্ধ খেতে যায়। আবারও শুনেন, নিমন্ত্রণ পত্র পেয়ে কি দেখার জন্য? পাত্র দেখার জন্য নারিকেল নিয়ে গ্রামের ধর্মপ্রাণ গৃহিণীরা সন্ধ্যাবেলা স্বর্ণ এবং রত্ন পরে বৃষ্টির দিনে কি খেতে যায়? শ্রাদ্ধ খেতে যায়। আসার পথে, মানে গেছে, এখন আবার আসতে হবে না, আসার পথে গাড়িতে দেখতেছে ঝর্ণা, ভবন, চন্দ্র, সূর্য, তারকা দেখে তারা কি জানায়? প্রণাম জানায়। এবং আসার সময় এই প্রণাম জানিয়ে আবার ধুলো নিয়ে আসে। আমরা জানি সনাতন ধর্মে সূর্য দেবতার পূজা হয়, চন্দ্র দেবতার পূজা হয়। ঠিক আছে, তাহলে দেখি, নিমন্ত্রণ পত্র পেয়ে পাত্র দেখার জন্য গ্রামের ধর্মপ্রাণ গৃহিণীরা নারকেল নিয়ে সন্ধ্যাবেলায় স্বর্ণ এবং রত্ন পরে বৃষ্টির দিনে শ্রাদ্ধ খেতে যায়। আসার সময় বা আসার পথে ভবন, ঝর্ণা, তারকা এগুলো দেখে কি জানায়? প্রণাম জানায় এবং পায়ের ধুলো নেয়। এগুলো হচ্ছে কি শব্দ? এগুলো হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ। এগুলো কি শব্দ? তৎসম শব্দ। এগুলো কি শব্দ? তৎসম শব্দ। এগুলো কি শব্দ? তৎসম শব্দ। আপনারা একটু আন্ডারলাইন করে নেন যে নিমন্ত্রণ, আমি আবারও একটু ক্লিয়ার করে দেই, নিমন্ত্রণ পত্র পেয়ে পাত্র দেখার জন্য, নিমন্ত্রণ পত্র পেয়ে পাত্র দেখার জন্য
আমি একটু আন্ডারলাইন করে দেই, সবাই লিখেন। জি নিমন্ত্রণ পত্র, নিমন্ত্রণ পত্র, পাত্র, নারিকেল, গ্রাম, ধর্ম, প্রাণ, গৃহিণী, সন্ধ্যা, স্বর্ণ, রত্ন, বৃষ্টি, তারপর হচ্ছে শ্রাদ্ধ, শ্রাদ্ধ কি লিখছি, শ্রাদ্ধ, তারপর লিখবেন ভবন, ভবন, ঝর্ণা, চন্দ্র, সূর্য, তারকা, প্রণাম, তারপর হচ্ছে ধূলি, এগুলো কি শব্দ, এই সবগুলো শব্দ হচ্ছে তৎসম শব্দ। কি শব্দ, তৎসম শব্দ। এগুলো কি শব্দ, তৎসম শব্দ। এগুলো কি শব্দ, তৎসম শব্দ। এগুলো কি শব্দ, তৎসম শব্দ। ক্লাসের নোট আমি আপনাদেরকে দিব। ওকে, এরপর আসি অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ, আমরা বলছিলাম যে সকল শব্দগুলো সংস্কৃত থেকে বাংলা ভাষা আসার সময় পরিবর্তিত হয়েছে সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। যেমন আমি বলেছি গৃহিণী, এই গৃহিণী কি শব্দ, গৃহিণী কিন্তু হচ্ছে তৎসম শব্দ, কিন্তু গৃহিণী শব্দটা বাংলা ভাষায় এসেছে গৃহিণী ভাবে, যখন গৃহিণী হয়ে আসছে তখন এটাকে আমরা বলছি তৎসম শব্দ। যখন এই গৃহিণী শব্দটি হয়ে গেছে গিন্নি, গৃহিণী শব্দটি কি হয়ে গেছে গিন্নি, তখন হয়ে গেছে কিন্তু এটা অর্ধ তৎসম শব্দ। সমস্যা নেই, তুমি কোথায় আছো? ওকে, তাহলে গৃহিণী থেকে হয়ে গেছে কি গিন্নি, ধরো ধরো ধরো, গৃহিণী থেকে হয়ে গেছে কি গিন্নি, গৃহিণী থেকে হয়ে গেছে কি গিন্নি, তাহলে গৃহিণী হচ্ছে তৎসম শব্দ আর গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আমি বললাম জ্যোৎস্না, কি বললাম জ্যোৎস্না, তাহলে জ্যোৎস্না হচ্ছে কি শব্দ, জ্যোৎস্না হচ্ছে তৎসম শব্দ, যখনই হয়ে গেছে জ্যোৎস্না এটা হয়ে গেছে অর্ধ তৎসম শব্দ। ছিল প্রণাম, প্রণাম থেকে হয়ে গেছে কি পেন নাম, তাহলে প্রণাম হচ্ছে তৎসম শব্দ, এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এগুলো কি হচ্ছে অর্ধ তৎসম শব্দ, নিচে স্টার দিয়ে লিখে দিছি। বর্তমানে অর্ধ তৎসম বলে কিছু নাই, সকলে কি সবই হচ্ছে তৎসম শব্দ। আমার সাজেশনের মধ্যে এরকম কনফিউশন গুলো স্টার দিয়ে দিয়ে ক্লিয়ার করা আছে, দেখেন স্টার দিয়ে বলে দিছি বর্তমানে অর্ধ তৎসম বলে কোনো কিছু নাই, সকলে কি শব্দ, তৎসম শব্দ। ব্যতিক্রম কিছু লাগবে ভাই, জীবনে ব্যতিক্রম কিছু লাগবে। ওকে, এখন আমরা আসি, এখন আমরা আসি তদ্ভব শব্দ। তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ কি, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ হচ্ছে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে প্রকৃতির মাধ্যমে বা প্রকৃত প্রত্যয় যে প্রকৃতি আছে প্রকৃতির মাধ্যমে পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হয় তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। তদ্ভব শব্দের আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা শব্দ। কি শব্দ, খাঁটি বাংলা শব্দ। তদ্ভব শব্দের আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা শব্দ। যেমন হাত পা মাথা চোখ, আমি কি বললাম হাত পা মাথা চোখ, মা বোন সই, আজকাল কামার বাগ, আজকাল কামার বাগ, এগুলো কি শব্দ, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। বেশিরভাগ সময় এই কয়েকটা শব্দই আসে তদ্ভবের মধ্যে, এর জন্য আমি এগুলো একটু বলে দিলাম। সাউন্ড কম লাগতেছে, ও সরি, সাউন্ড আমি মাইক্রোফোন নিচে নিয়ে নিছি। আসলে মাইক্রোফোন আমার চুরি হয়ে গেছে, আমার রোডের মাইক্রোফোন যেটা ছিল এটা চুরি হয়ে গেছে, এর জন্য আপনাদের বয়া দিয়ে ক্লাস নিচ্ছি, তো একটু অ্যাডজাস্ট করে নেন। আমি হয়তো দু একদিনের মধ্যে হয়তো কিনে নেবো, একটু ব্যস্ততার কারণে কিনতে পারিনি, তো কিনে নেবো ইনশাল্লাহ দ্রুত। একটু অ্যাডজাস্ট করেন, আজকের ক্লাসটা একটু অ্যাডজাস্ট করেন। যেমন আমি বললাম হাত পা মাথা চোখ, কি বললাম, হাত পা মাথা চোখ, মা বনসই, আজকাল কামার বাগ, আজকাল কামার বাগ। আমার মতো গল্প করে আপনি পড়েন যে মা বনসই, আমি কি বললাম, হাত পা মাথা চোখ, হাত পা মাথা চোখ, মা বনসই, হাত পা মাথা চোখ, মা বনসই, হাত পা মাথা চোখ, দেখেন হাত পা মাথা চোখ, মা বনসই, আজ কাজ কামার বাগ, আজ কাজ কামার বাগ, আজ কাজ কামার বাগ, এগুলো কি শব্দ, এগুলো হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। আরো একবার দেখেন, হাত পা মাথা চোখ, হাত পা মাথা চোখ, আমি যেভাবে বলছি আপনি বলেন, আপনি বলেন হাত পা মাথা চোখ, আপনি বলেন হাত পা মাথা চোখ, মা বোন সই, হাত পা মাথা চোখ, আমি 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 বক্স করে দিচ্ছি, দেখেন হাত পা মাথা চোখ, হাত পা মাথা চোখ। এরপরে দেখেন আবার মনে রাখবেন মা বোন সই, মা বোন সই, মা বোন সই। এরপর আবার দেখবেন আজ কাজ কামার বাগ, আজ কাজ কামার বাগ, এগুলো কি শব্দ, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। আরো আছে, আরো আছে, কিন্তু এগুলি বিগত বছরে বারবার পরীক্ষা প্রশ্ন আসছে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ আপনি আবার লিখতে পারেন হাত পা মাথা চোখ, মা বোন সই, আজ কাজ কামার বাগ, এগুলো কি শব্দ, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। এভাবে আপনি মুখস্থ করতে পারেন। আমি যেভাবে বলছি হাত পা মাথা চোখ, মা বোন সই, আজ কাজ কামার বাগ, আজ কাজ কামার বাগ, তাহলে এগুলো কি শব্দ, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। আবারও বলছি, গুরুত্বপূর্ণ তদ্ভব শব্দগুলো মনে রাখবেন কিভাবে, গুরুত্বপূর্ণ তদ্ভব শব্দ মনে রাখবেন কিভাবে, যে সকল শব্দ সংস্কৃত থেকে বাংলা ভাষায় প্রকৃতির মাধ্যমে পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হয় খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দ। মনে রাখার টেকনিক হচ্ছে হাত পা মাথা চোখ, মা বোন সই, আজ কাজ কামার বাগ। আবারও বলছি, হাত পা মাথা চোখ, মা বোন সই, আজ কাজ কামার বাগ, এগুলো কি শব্দ, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ বা খাঁটি বাংলা শব্দ। ক্লিয়ার? ওকে, এরপরে আসি, বলছে দেশি শব্দ মনে রাখবো কিভাবে, ভাইয়া দেশি শব্দ মনে রাখবো কিভাবে।
আমি আছি তো, আমি মনে রাখাই দিব, আমি যতক্ষণ আছি মনে ততক্ষণ থাকবে ইনশাল্লাহ। হাত পা মাথা চোখ মা বোন সই আজ কাজ কামার ভাগ, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে দেশি শব্দ। স্বপ্না আক্তার লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। হেনা 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 আহমেদ লিখেছে হাত পা মাথা চোখ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কমেন্ট করছেন, থ্যাংক ইউ। আমি খুশি হব, খুব খুশি হব যদি আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দেন, আরো একবার ক্লাসটা শেয়ার করে দেন। আপনার একজন বন্ধুকে করে মেনশন করেন, একজন একজন করে বন্ধুকে মেনশন করেন। ক্লাসটা শেয়ার করা হলে লিখবেন শেয়ার ডান, শেয়ার যদি নাও করে থাকেন লিখবেন শেয়ার করি নাই ভাই, একটু কমেন্ট করে দেন। ওকে, তার মানে কমেন্ট করবেন। দেশি শব্দ মনে রাখবো আমরা 4 পর্বে একটা বিয়ের গল্প করব, আমরা 4 পর্বে আমরা একটা বিয়ের গল্প করব, 4 পর্বে বিয়ের গল্পের মাধ্যমে আমরা দেশি শব্দগুলো মনে রাখবো। একটা 4 পর্বে বিয়ের গল্প করব, বিয়ের গল্পের মাধ্যমে আমরা দেশি শব্দ মনে রাখবো। আমাদের শিক্ষা সাজেশনে আমি যেভাবে পড়াই, আমি যা বলি, গল্প করি, যা করি সব লেখা আছে শিক্ষা সাজেশনের মধ্যে। দেখেন আমরা কিভাবে মনে রাখবো। আমি বললাম কার বিয়ে, আমি বললাম কার বিয়ে, খোকার বিয়ে, কার বিয়ে, খোকার বিয়ে। খোকা হচ্ছে আপনাদের বড় ভাই, মানে আমাদের বড় ভাই, লেটেস্ট স্পিডেস্ট ব্লুটুথ বয়, সে হচ্ছে ঢাকার ছেলে, কিন্তু সে ঢাকায় বিয়ে করবে না, সে বিয়ে করবে গ্রামে। গ্রামকে বলা হয় কি? গঞ্জ। গ্রামকে কি বলা হয়? গঞ্জ। তাহলে খোকা বিয়ে করবে কোথায়? গঞ্জে। খোকা বিয়ে করবে কোথায়? গঞ্জে। এখন বিয়ে করতে কি পড়বে? টোপর পড়বে, টোপর। তাহলে খোকা বিয়ে করবে কোথায়? গঞ্জে। তাই তিনি কি করেছেন? তাই তিনি টোপর পড়েছেন। তাই তিনি কি পড়েছেন? টোপর পড়েছেন। তাহলে খোকা বিয়ে করবে গঞ্জে, তাই তিনি টোপর পড়েছেন। আর কি পরে? ধুতি পরে। আর কি পরে? ধুতি পরে। ধুতি পরে। এখন আমাদের ভাবির জন্য, মানে বিয়ে করে ভাবির জন্য নিয়ে যাবে কি? সকলে নিয়ে যায় ফুলের মালা, কিন্তু আমাদের খোকা লেটেস্ট প্রিটেস্ট ব্লুটুথ বয়, সে নিয়ে যাবে মুক্তার মালা। সে নিয়ে যাবে কি? মুক্তার মালা। তাহলে কার বিয়ে? খোকার বিয়ে। খোকা বিয়ে করবে কোথায়? গঞ্জে। তাই তিনি কি পড়েছেন? টোপর পড়েছেন। আর কি পড়েছেন? ধুতি পড়েছেন। সবাই নিয়ে যায় ফুলের মালা, খোকা নিয়ে যাবে কি? মুক্তার মালা। মুক্তা কোথা থেকে তৈরি হয়? মুক্তা তৈরি হয় ঝিনুক থেকে। মুক্তা তৈরি হয় কোথা থেকে? ঝিনুক থেকে। আমাদের খোকার বিয়ে আর কোনো ডিজে পার্টি থাকবে না তা তো হয় না। তৎকালীন সময় মনে রাখবেন, আজকের এই গল্পটা আজ থেকে 50 বছর আগের গল্প, তাহলে আপনি মিল পাবেন। তাহলে দেখেন খোকার বিয়েতে, খোকা যাচ্ছে বিয়ে করতে, গ্রামে আর ডিজে নাই, তাহলে সে কি করবে? সে ঢোল বাজাতে বাজাতে বিয়ে করতে যাচ্ছে। কি বাজাতে বাজাতে? ঢোল বাজাতে বাজাতে বিয়েতে যাচ্ছে। তো বিয়েতে যাবে, নদী থাকবে না তা তো হয় না। তো নদী পার হবে কি দিয়ে? নদী পার হবে ডিঙি দিয়ে। কি নৌকা দিয়ে? ডিঙি নৌকা। ডিঙি নৌকাটা ছিল কিরকম? পাল তোলা ডিঙি নৌকা। ডিঙি নৌকাটা কিরকম ছিল? পাল তোলা ডিঙি নৌকা। এই পাল তোলা ডিঙা নৌকা দিয়ে আমাদের খোকা যাবে বিয়ে করতে। কাকে যাবে বিয়ে করতে? এখন খোকার সাথে আর কে যাচ্ছে? খোকার সাথে যাচ্ছে খোকার বোন খুকি। খোকার সাথে আর কে যাচ্ছে? বরযাত্রী হিসাবে খোকার বোন খুকি যাচ্ছে খোকার সাথে। এখন আসি খোকার বউ দেখতে কেমন। খোকার বউ মানে আমাদের ভাবি দেখতে কিরকম? কচি। বয়স কত? 20। নাম, চোখ দুটি তার ডাগর ডাগর, নাকে লম্বা চুলের খোপাওয়ালা, নাকে তার নথ পড়া, মুখটা তার খ্যামটাওয়ালি, নাম তার ডাব। একটু খেয়াল করি, একটু খেয়াল করি যে খোকার বউ যে যারকে বিয়ে করতে যাবে, যার নাম ডাব, তাকে দেখতে কেমন? তাকে দেখতে কচি। তার বয়স কত? 20। চোখ দুটি তার, এই যে চোখ, চোখ দুটি তার ডাগর ডাগর, লম্বা চুলের খোপাওয়ালা। মানে গ্রামের মেয়েরা তো লম্বা চুলই থাকে না, বব কাটিং দেয়, জানি না এখনকার হলে হতে পারে, কিন্তু গ্রামের মেয়েদের চুল কিরকম থাকে? লম্বা। লম্বা চুলের খোপাওয়ালা, নাকে তার নথ পড়া, নাম তার ডাব, নাম তার ডাব। এখন একটু খেয়াল করেন খ্যামটা জিনিসটা কি? খ্যামটা জিনিসটা কি? মনে করেন আমাদের বিয়েতে দেখবেন আগে এরকম করে এখনকার মতো এত ভালো দেখা দেখি করে বিয়ে হতো না। শর্ট টেকনিক শিখা, আর শিখা মানেই আগুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু খেয়াল করি, এই যে আগে তো বিয়ে হতো, বিয়ের দিন গিয়ে বউকে হয়তো দেখা লাগতো, তাই না? তো যখন আমাদের ভাই সাহেব এই যে খোপা মানে ঘুমটা দিয়ে আছে বউ, বউর যখন ঘুমটা তুলতে গেছে, তখন আমাদের ভাই সাহেবকে কি করছে? এরকম করে দেখেন না, বউ দেখতে গেছে, এরকম করে ঘুমটা খুলছে। খোলার পরে আমাদের ভাইরা দেখে এরকম করছে, এরকম করে দেখতে আসছে। এটাকে কি বলে? এটাকে বলে খ্যামটা। খ্যামটা। তাহলে দেখেন খোকা কার বিয়ে? খোকার বিয়ে। খোকা কোথায় বিয়ে করবে? গঞ্জে। খোকা বিয়ে করবে কোথায়? গঞ্জে। তাই তিনি কি পড়েছেন? টোপর পড়েছেন। আর কি পরে? ধুতি পরে। সবাই নিয়ে যায় ফুলের মালা, খোকা নিয়ে যাবে কি? মুক্তার মালা। মুক্তা কোথা থেকে তৈরি হয়? মুক্তা তৈরি হয় ঝিনুক থেকে। তাহলে খোকা যে যাবে বিয়ে করতে, তাহলে বিয়ে করতে কি বাজাতে বাজাতে যাচ্ছে? আমার সাথে বলেন, ঢোল বাজাতে বাজাতে যাচ্ছে। আমি অফলাইনে ক্লাস এভাবে নেই, আপনারা রেসপন্স করেন। এখন একটু আপনারা মনে মনে রেসপন্স করেন। তো কি বাজাতে বাজাতে যাবে? ঢোল বাজাতে বাজাতে যাবে। নদী পার হবে কি দিয়ে? পাল তোলা ডিঙি নৌকা দিয়ে। খোকার সাথে আর কে যাচ্ছে? খোকার সাথে যাচ্ছে খোকার বোন খুকি। এখন আসি গল্পে আমাদের ভাবির প্রশংসা নিয়ে। ভাবি দেখতে কেমন? কচি। বয়স কত? 20। নাম কি তার? চোখ দুটি তার ডাগর ডাগর, লম্বা চুলের খোপাওয়ালা, নাকে তার নথ পরা, মুখটা তার খ্যামটাওয়ালি, নাম তার ডাব, নাম তার ডাব। খোকার বউ ডাব, হ্যাঁ খোকার বউয়ের নাম ডাব।
খোকার বউয়ের ডাক নাম ডাব, ঠিক আছে। এখন আসি গল্পের দ্বিতীয় পর্ব, এটা 4 পর্বের গল্প, গল্পের দ্বিতীয় পর্বে আসি। খোকা দেখবেন বিয়ে করে খোকা ঢাকায় চলে আসছে বউ নিয়ে। এখন আবার সে গ্রামে যাবে, মনে করেন সিরাজগঞ্জে যাবে, ঠিক আছে, সিরাজগঞ্জে যাবে অথবা ফরিদপুর যাবে। তাহলে ফরিদপুর গেলে কি করতে হবে, পদ্মা নদী পাড়ি দিতে হবে। অথবা সিরাজগঞ্জ গেলে সিরাজগঞ্জের যমুনার সাথে মানে যমুনা নদী পাড়ি দিতে হবে। তো খোকা গ্রাম থেকে বউ নিয়ে ঢাকায় আসছে। এখন আবার গ্রামে প্রথম শ্বশুরবাড়ি যাবে না, এটাকে আপনার কি অনুষ্ঠান বলেন? অনেকে বলে ফিরনি, অনেকে বলে বউবাত, অনেক কিছু বলে, আরাউল্লাহ বলে। প্রথম আমাদের খোকা সাহেব বিয়ে করার পর প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে। তাহলে লিখবেন খোকার আগমনের খবর শুনে গ্রামে কি হবে, ধান বানা হচ্ছে। নতুন প্রথমবার জামাই শ্বশুর বাড়ি গেলে কি হবে, ধান বানা হচ্ছে। ধান বানা হচ্ছে কোথায়, ঢেকিতে। তাহলে ধান বানা হচ্ছে কোথায়, ঢেকিতে। ধান ঝাড়া হবে কি দিয়ে, কুলা দিয়ে। এই ধান দিয়ে কি বানাবে, খোকার জন্য পিঠা বানাবে। আর কি বানাবে, মুড়ি বানাবে। আর এই পিঠা বা মুড়ি রান্না হবে কিসে, হাড়ি পাতিলে। কিসে রান্না হবে, হাড়ি পাতিলে। এরপরে আসি, এগুলো যে রান্না করবে কিসের চুলায় রান্না করবে, খড় দিয়ে মাটির চুলায় রান্না করবে না গ্যাস স্টোভে রান্না করবে, গ্রামে গ্যাস নাই। খোকা বিয়ে করছে গ্রামে, নদীর মাছ না খেলে হয়, নদীর মাছ না গেলে হয়, অবশ্যই নদীর মাছ খাবে। তাহলে খোকার জন্য নদীর ফ্রেশ মাছ নিয়ে আসলো, ট্যাংরা। আরেকটা বড় মাছ, শুধু শুধু ছোট মাছ খাওয়াইলে হবে? আপনাদের অঞ্চলে কি জামাইকে, নতুন জামাই প্রথমবার শ্বশুর বাড়ি গেলে ছোট মাছ খাওয়ান? না, খোকার জন্য একটা বড় মাছ ধরা হয়েছে, নাম কি, কাতল। আর কাতল মাছ ধরা হয়েছে কি দিয়ে, কোচ দিয়ে। কোচ হচ্ছে এরকম ধারালো একটা বললাম, এরকম করে মেরে মাছ ধরে। তাহলে খোকার জন্য কাতল মাছ ধরা হয়েছে কি দিয়ে, কোচ দিয়ে। আর এই মাছ কাটা হবে কি দিয়ে, বটি দিয়ে। মাছ কাটা হবে কি দিয়ে, বটি দিয়ে। আর এত সকল আয়োজন খোকার এই পেট ভরানোর জন্য। খোকার কিসের জন্য, খোকার পেট ভরানোর জন্য। খোকার পেট ভরানোর জন্য। খোকার এত সকল আয়োজন কিসের জন্য, খোকার পেট ভরানোর জন্য। তাহলে গল্পের দ্বিতীয় পর্ব কি আছে, খোকার আগমনের খবর শুনে ধান বানা হচ্ছে, সেই ধান ঝাড়া হচ্ছে কুলো দিয়ে, বানানো হবে পিঠা আর হচ্ছে মুড়ি। রান্না হবে কিসে, হাড়ি পাতিলে। রান্না হবে কিসে, হাড়ি পাতিলে। আগুন দিবে কিসে, খড়ের চুলায়। আগুন হবে কিসের, খড়ের চুলার। শুধু এখানে হাড়ি পাতিলে মুড়ি আর হচ্ছে পিঠা না, আরো কি রান্না হচ্ছে, আরো রান্না হচ্ছে ট্যাংরা মাছ আর হচ্ছে কাতল মাছ। মাছ ধরা হয়েছে কি দিয়ে, কোচ দিয়ে। মাছ কাটা হবে কি দিয়ে, বটি দিয়ে। আর এত সকল আয়োজন কিসের জন্য, খোকার পেট ভরানোর জন্য। কিসের জন্য, খোকার পেট ভরানোর জন্য। এই আজ থেকে 50 বছর আগে গ্রামে গ্যাস ছিল সুরাইয়া? আমি বলছি আজকের এই গল্প 50 বছর আগের গল্প, এখনকার গল্প নয়। তাহলে একটু আসো, তাহলে দেখি গল্পের তৃতীয় পর্ব। বিয়ের 20 দিন পর, বিয়ের কতদিন পর, 20 দিন পর খোকা গেল হাটে। খোকা কোথায় গেছে, খোকা গেছে হাটে টক, তেঁতুল এবং জলপাই কিনতে। কার জন্য, ভাবির জন্য। তাহলে কোথায় গেছে, খোকা বিয়ের 20 দিন পর খোকা গেল হাটে টক, তেঁতুল, জলপাই কিনতে। সেখানে গিয়ে তিনি অনেক লেট করে ফেললেন। কেন লেট করছে, কারণ বিয়ের 20 দিন পর সে জলপাই কিনতে গেছে, টক তেঁতুল কিনতে গেছে। সবাই একটু প্রশ্ন করতেছে, ঠিক আছে, আপনাদের মতো আর কি। তো প্রশ্ন করার কারণে তো খোকা একটু লেট করে ফেলছে। তো খোকার বউ খোকার জন্য অপেক্ষা করতেছে। কি অবস্থা অপেক্ষা করতেছে, সে মাচার উপর উঠছে। গ্রামে দেখবেন মাচা থাকে, এরকম করে মাচার উপর উঠে বলতেছে, কই খোকা আসে না কেন, এখনো আসে না, আমার তো জলপাই খেতে ইচ্ছে হচ্ছে। তাহলে দেখেন খোকার জন্য অপেক্ষা করছে কে, আমাদের খোকার বউ ডাব অপেক্ষা করতেছে। তাহলে কি অবস্থা আছে, মাচার উপরে কি অবস্থায়, ঘুমটা দিয়ে অপেক্ষা করতেছে। তো মাচাটা ছিল কোথায়, জাউ গাছের পাশে, জাউ গাছের পাশে। তাহলে আমাদের খোকা সাহেব দেখতেছে, খোকা সাহেব আসতেছে মাঠের মধ্যে দিয়ে, হেলে দুলে আসতেছে, হেলে দুলে আসতেছে মাঠের মধ্যে দিয়ে। আমাদের ভাবি সাহেব দেখে তাড়াহুড়া করে মাচা থেকে মই দিয়ে নামলো। কি দিয়ে নামলো, মই দিয়ে নামলো। নেমে কি নিয়ে অপেক্ষা করতেছে, বলতেছে আসে না কেন এখনো। ভাইয়ের জন্য কি শরবত নিয়ে দাঁড়ায় আছে, না, ভাইয়ের জন্য দাঁড়ায় আছে 3টা জিনিস নিয়ে, একটা হচ্ছে লাঠি, একটা হচ্ছে ঝাঁটা, আর লাঠি আর ঝাঁটা নিয়ে দাঁড়ায় আছে। এখন আমাদের ভাবি দেখতে কেমন, ভাবি দেখতে কয়লা সুন্দরী। কেমন সুন্দরী, কয়লা সুন্দরী। ভাবির প্রশংসা আমরা এতক্ষণ করলাম, ভাবি দেখতে কেমন এটা আমরা একবারও বলি নাই। আমি ছিলাম না তাই জানি নাই, হ্যাঁ ছিলেন না এর জন্য জানেন নাই। তাহলে আমরা একটু গল্পটাতে আবার ফেরত যাই। গল্পটা কি ছিল, বিয়ের 20 দিন পর খোকা গেল হাটে টক তেঁতুল জলপাই কিনতে। কার জন্য, ভাবির জন্য। ভাবি ঘুমটা দিয়ে মাচার উপরে জাউ গাছের পাশে দাঁড়িয়ে আছে
এবং সেখান থেকে আমাদের ভাই সাহেবকে দেখলো সে মাঠের মধ্য দিয়ে হেলে দুলে আসতেছে। দেখে আমাদের ভাবি মাচা থেকে মই দিয়ে নামলো। কি দিয়ে নামলো? মই দিয়ে নামলো। নেমে ঝাঁটা এবং লাঠি নিয়ে আমাদের ভাই সাহেবের জন্য দাঁড়ায় আছে। লাঠা এবং ঝাঁটা নিয়ে ভাই সাহেবের জন্য দাঁড়ায় আছে। ভাই সাহেব, আমাদের ভাবি দেখতে কেমন? আমাদের ভাবি দেখতে কয়লা সুন্দরী। লিখবেন কয়লা। ওকে, গল্পের চতুর্থ পর্ব। বিয়ের ২০ বছর পর খোকা একদিন চাঙ্গা হয়ে চুঙ্গার উপর বসে আছে। চাঙ্গা হয়ে চুঙ্গার উপর, চাঙ্গা মানে কি? এরকম করে ফ্রেশ হয়ে চাঙ্গা হয়ে চুঙ্গার উপর বসে আছে। দাম্পত্য জীবন খোকার। তাহলে খোকা চাঙ্গা হয়ে চুঙ্গার উপর বসে তিনি জারুল কাঠের চাঙ্গার উপর চুঙ্গার উপর বসে তিনি চাটাই বিছিয়ে চিংড়ি মাছের ঝোল খাচ্ছিল। খোকা বিয়ের ২০ বছর পর খোকা বিয়ের ২০ বছর পর চাঙ্গা হয়ে চুঙ্গার উপরে বসে চিংড়ি মাছের, মানে চাঙ্গা হয়ে চুঙ্গা চুঙ্গা হচ্ছে গাছের উপরে থাকে, মাচার টাইপের। চাঙ্গা কি? মাচা টাইপের, ঠিক আছে। তো খোকা একদিন চাঙ্গা হয়ে চুঙ্গার উপর বসে চাটাই বিছিয়ে চিংড়ি মাছের ঝোল খাচ্ছিল। এমন সময় আমাদের খোকার বউ কি দিয়ে একটু রান্না করছে আমরা দেখি। চিংড়ি মাছের ঝোল রান্না করছে ঝিঙা এবং লাউ দিয়ে। চিংড়ি মাছের ঝোল রান্না হয়েছে কি দিয়ে? ঝিঙা এবং লাউ দিয়ে। তো খোকা অনেক দুঃখে কষ্টে গাছের উপর যে আছে চিংড়ি মাছের ঝোল খাচ্ছে, কিন্তু সেখানেও তার শান্তি নাই। কারণ তার এখন বউ আগে জ্বালাইতো, এখন আরো আছে, আমাদের ভাইস্তারা জ্বালায়। তার পিছনে তাকে কামড় দিয়ে ধরছে তার দুই ছেলে। ছেলেগুলো কিরকম? ছেলেগুলো হচ্ছে মোটা, কালো, টাক পরা, এক একটা বানরের সাও। তারা এক একটা কি? বানরের সাও। তাহলে আমাদের খোকা বিয়ের ২০ বছর পর একদিন চাঙ্গা হয়ে চুঙ্গার উপর বসে চাটাই বিছিয়ে চিংড়ি মাছের ঝোল খাচ্ছিল। আর আমাদের ভাবি সাহেব এই চিংড়ি মাছের ঝোল রান্না করেছে ঝিঙে এবং লাউ দিয়ে। কি দিয়ে? ঝিঙে এবং লাউ দিয়ে। ঝিঙে এবং লাউ দিয়ে যখন রান্না করছে তখন সে এটা গাছের উপর উঠে খাইতেছিল। তখন আমাদের খোকাকে কামড় দিয়ে ধরছে কে? তার ছেলেরা দেখতে কেমন? এক একটা মোটা, কালো, টাক পরা বানরের ছাও। এক একটা দেখতে কিরকম? মোটা, কালো, টাক পরা এক একটা বানরের ছাও। তারা কি করতেছিল? তারা ডিগবাজি দিতে দিতে ঘুড়ি উড়াচ্ছিল। কি করছিল? ঘুড়ি উড়াচ্ছিল। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এতক্ষণ আমি যে শব্দগুলো বললাম সবগুলো হচ্ছে আমাদের দেশি শব্দ। সবগুলো কি শব্দ? দেশি শব্দ। সবগুলো কি শব্দ? দেশি শব্দ। হ্যাঁ, বানরের ছাও। তারা খুব দুষ্ট, বুঝছেন? একজনের মাথার চুল আরেকজন টাইনা ছিঁড়ে ফেলছে। দুইজনই টাক হয়ে গেছে। আমাদের খোকা তাদের অত্যাচারে গাছের উপর যে চিংড়ি মাছের ঝোল খাচ্ছিল সেখানে গিয়েও শান্তি নাই। তাকে কামড় দিয়ে ধরছে। ঠিক আছে? ওকে, সবাই কি ক্লিয়ার? সবাই একটু আমরা খেয়াল করি। একদম গল্পের প্রথম থেকে আমি বলি, সবাই একটু খেয়াল করেন। খোকা, কোনো নোট টোট করা লাগবে না, নোট আমি দিব। আপনাদের নোট করা লাগবে না, নোট আমি দিব, একটু খেয়াল করেন। খোকা খোকা বিয়ে করবে, কার বিয়ে? খোকার বিয়ে। খোকা বিয়ে করবে কোথায়? গঞ্জে। তাই তিনি কি করেছেন? টোপর পরেছেন। আর কি পরেছেন? ধুতি পরেছেন। সবাই নিয়ে যায় ফুলের মালা। খোকা বউয়ের জন্য কি নিয়ে যাচ্ছে? মুক্তার মালা। তাহলে মুক্তা কোথা থেকে তৈরি হয়? ঝিনুক থেকে। মুক্তা কোথা থেকে তৈরি হয়? ঝিনুক থেকে। বিয়ে বাড়িতে যাচ্ছে কি বাজাতে বাজাতে? ঢোল বাজাতে বাজাতে। নদী পার হবে কি দিয়ে? ডিঙি, পাল তোলা ডিঙি নৌকা দিয়ে। খোকার সাথে আর কে যাচ্ছে? খোকার বোন খুকি। ভাবি দেখতে কেমন? ভাবি কচি। বয়স কত? ২০। চোখ দুটি তার ডাগর ডাগর, লম্বা চুলের খোপাওয়ালা, নাকে তার নথ পরা, মুখটা তার খ্যামটাওয়ালি, নাম তার ডাব। গল্পের প্রথম পর্ব শেষ। গল্পের দ্বিতীয় পর্বে আসি। খোকার আগমনের খবর শুনে ধান বানা হচ্ছে কোথায়? ঢেকিতে। আর এই ধান ঝাড়বে কি দিয়ে? কুলা দিয়ে। এই ধান দিয়ে কি করবে? পিঠা আর মুড়ি রান্না হবে। এগুলো রান্না কিভাবে কোথায় রান্না হবে? হাঁড়ি পাতিলে। এর জন্য কি করা হচ্ছে? এর জন্য চুলা এবং খড়ের চুলায় রান্না হচ্ছে। আর কি কি মাছ আছে? ট্যাংরা এবং কাতল মাছ রান্না হচ্ছে। ট্যাংরা ধরা হয়েছে কি দিয়ে? কাতল ধরা হয়েছে কি দিয়ে? কোচ দিয়ে। মাছগুলো কাটা হবে কি দিয়ে? বটি দিয়ে। আর এত সকল আয়োজন কিসের জন্য? খোকার পেট ভরানোর জন্য। কিসের জন্য? খোকার পেট ভরানোর জন্য। এরপর আসি খোকার বিয়ের তৃতীয় পর্ব। বিয়ের ২০ দিন পর খোকা গেল হাটে টক তেঁতুল জলপাই কিনতে। কার জন্য? ভাবির জন্য। ভাবি ঘোমটা দিয়ে মাচার উপর দাঁড়িয়ে আছে। মাচা ছিল জাউ গাছের পাশে। ভাইকে মাঠের মধ্যে দিয়ে আসতে দেখে ভাবি আমাদের মই দিয়ে নিচে নামলো। নেমে লাঠি এবং জাটা নিয়ে দাঁড়ায় আছে। ভাবি দেখতে কেমন? ভাবি কয়লা সুন্দরী। এরপর আসি খোকার আগমনের খবর শুনে। খোকার বিয়ের ২০ বছর পর খোকা একদিন চাঙ্গা হয়ে চুঙ্গার উপর বসে জারুল কাছের চুঙ্গার উপর বসে চাটাই বিছিয়ে চিংড়ি মাছের ঝোল খাচ্ছিল। খোকা একদিন চাঙ্গা হয়ে চুঙ্গার উপর বসে চাটাই বিছিয়ে চিংড়ি মাছের ঝোল খাচ্ছিল। এমন সময়, মানে চিংড়ি মাছের ঝোল রান্না হয়েছে ঝিঙে এবং লাউ দিয়ে। এমন সময় খোকার দুই ছেলে কামড় দিয়ে ধরলো। তাকে কি করে ধরছে? কামড় দিয়ে ধরছে। তারা দেখতে কেমন? মোটা, কালো, টাক পরা এক একটা বানরের ছাও।
তারা ডিগবাজি দিতে দিতে ঘুড়ি উড়াচ্ছিল। আমার এই গল্পের মাধ্যমে আশা করি সবাই বাংলা শব্দগুলো, দেশি শব্দগুলো আপনারা মনে রাখতে পারবেন। দেখি আমাদের প্রিভিয়াস ইয়ারে এখান থেকে প্রশ্ন আসছে কিনা। ওকে, কোনটি দেশি শব্দ নয়? ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 22-23 সেশনে প্রশ্নটা আসছে। আপনি একটু কষ্ট করে দেখে নিতে পারেন, অথবা আপনাদের হাতের কাছে যদি কেউ ইউসিসির স্টুডেন্ট থাকেন তাহলে আপনারা সেখান থেকেও দেখতে পারবেন, অথবা যে কোনো আপনাদের বই যদি হাতের কাছে থাকে তাহলে দেখতে পারবেন। আপনাদের হাতে যদি যে কোনো বই থাকে, যে কোনো বই থাকলে আপনি দেখতে পারবেন। এই যে দেখেন, চুলা কোন শ্রেণীর শব্দ? চুলা কোন শ্রেণীর শব্দ? সরি, এটা না, বলছে কোনটি দেশি শব্দ নয়? ঢেকি থেকে শুরু হয়েছে না? কোনটি দেশি শব্দ নয়? একটু দেখেন আপনাদের লেকচার শিটে, যদি কারো ইউসিসি লেকচার শিট থাকে 11 নম্বর পেজে 16 নম্বর প্রশ্ন, বলছে কোনটি দেশি শব্দ নয়? দেখেন আছে ঢেকি, ঢেকি, ঘুড়ি, গরিব আর হচ্ছে ডিঙি। কোনটি দেশি শব্দ নয়? কোনটি দেশি শব্দ নয়? আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান। এগুলো আয়ত্ত করব কিভাবে ভাই? বিয়ের গল্প করে দিলাম তো, এগুলো আয়ত্ত করবেন কিভাবে? গল্পের মাধ্যমে। সবাই একটু আমাকে কমেন্ট করে জানান। এটা রাইট অ্যান্সার কি হবে? কোনটি দেশি শব্দ নয়? বলছে কোনটি দেশি শব্দ নয়? ঢেকি, ঘুড়ি, গরিব, ডিঙি। ঢেকি, ঢেকি, ঢেকি। আমরা জানি ঢেকিতে করে কি বানা হচ্ছিল? ধান বানা হচ্ছিল। ঢেকিতে করে কি বানা হচ্ছিল? ঘাড় বানা হচ্ছিল। আর আমাদের খোকার ছাওয়াল মানে খোকার বাচ্চারা ডিগবাজি দিতে দিতে কি উড়াচ্ছিল? ঘুড়ি উড়াচ্ছিল। ডিগবাজি দিতে ঘুড়ি উড়াচ্ছিল। ঢেকি দিয়ে ধান বানা হচ্ছিল। আর পালতোলা ডিঙি নৌকা দিয়ে আমাদের খোকা বিয়ে করতে যাবে, পালতোলা ডিঙি নৌকা দিয়ে। তাহলে খোকার এখানে আছে কি? গরিব। এই গরিব কি? গরিব হচ্ছে আমাদের দেশি শব্দ নয়। গরিব কি? গরিব হচ্ছে দেশি শব্দ নয়। তার মানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে গরিব। রাইট অ্যান্সার কি হবে? গরিব। তার মানে রাইট অ্যান্সার হবে গরিব। রাইট অ্যান্সার কি হবে? গরিব। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, এর পরের প্রশ্নে আসি আমরা। সবাই একটু কমেন্ট করব। কোনটি দেশি শব্দ? এখানে বলছে কোনটি দেশি শব্দ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 2020 এবং 21 সালে প্রশ্নটা আসছে, কোনটি দেশি শব্দ? কোনটি দেশি শব্দ? কোনটি দেশি শব্দ? জল কাব্য লিখেছে গরিব। আমাদের এমডি নূর আলম লিখেছে অপশন গ। নূর আলম লিখেছে অপশন গ। নূর আলম লিখেছে অপশন গ। গুড, ভেরি গুড। বলছে কোনটি দেশি শব্দ? কোনটি দেশি শব্দ হবে? এখন বলেন তো। টিন, টিন দেশি শব্দ? না। টিন কি শব্দ বলেন তো, সবাই একটু বলেন। টিন কি শব্দ? টিন হচ্ছে জার্মানি শব্দ। টিন হচ্ছে জার্মানি শব্দ। টিন কি শব্দ? টিন জার্মানি শব্দ। পেন্সিল কি শব্দ? পেন্সিল হচ্ছে ইংরেজি শব্দ। পেন্সিল কি শব্দ? ইংরেজি। পেন্সিল কি শব্দ? পেন্সিল হচ্ছে ইংরেজি শব্দ। পেন্সিল কি শব্দ? ইংরেজি শব্দ। এই নোট মানে কি? এই যে আমরা নোট করি, NOT, নোট মানে হচ্ছে, এটা হচ্ছে পারিভাষিক শব্দ। কি শব্দ? পারিভাষিক শব্দ। পারিভাষিক মানে হচ্ছে ইংরেজি শব্দ আর কি। পারিভাষিক শব্দ। এটা কি শব্দ? এইটাও পারিভাষিক শব্দ। তাহলে আমরা জানি খোকার বউয়ের নাম কি ছিল? খোকার বউয়ের নাম ছিল ডাব। খোকার বউয়ের নাম কি ছিল? খোকার বউয়ের নাম ছিল ডাব। খোকার বউয়ের নাম কি ছিল? ডাব। খোকার বউয়ের নাম কি ছিল? ডাব। চোখ দুটি তার। আমরা খোকার বউয়ের প্রশংসা করছিলাম প্রথম পর্বে, যে খোকার বউ দেখতে কেমন? কচি। বয়স কত? 20। নাম, চোখ দুটি তার ডাগর ডাগর, লম্বা চুলের খোপাওয়ালা, নাকে তার নথ পড়া, মুখটা তার খ্যামটাওলি, নাম তার ডাব। তাহলে ডাব কি? ডাব হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ডাব কি? ডাব হচ্ছে রাইট অ্যান্সার। ডাব হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে ডাব হচ্ছে একটা দেশি শব্দ। ডাব কি শব্দ? দেশি শব্দ। আশা করি এভাবে মুখস্থ করতে পারবেন। ওকে, এখন আসি আমরা আরবি শব্দ মনে রাখবো কিভাবে। আরবি শব্দ মনে রাখবো কিভাবে? আরবি শব্দ মনে রাখবো কিভাবে? সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? আমাদের ক্লাস কি চলবে না শেষ করে দিব? ক্লাস কি চলবে না শেষ করে দিব? বলেন, ক্লাস কি চলবে না শেষ করে দিব? সবাই একটু বলেন, ক্লাস কি চলবে না শেষ করে দিব? শেষ করে দিই তাহলে, না? ক্লাস শেষ করে দিব। আগামী ক্লাসে বাকিগুলো পড়াবো। সবাই একটু কমেন্ট করে জানান, ক্লাস কি চলবে না শেষ করে দেই? সবাই একটু শিখা পেজে কমেন্ট করে জানান তো, ক্লাস কি চলবে না শেষ করে দেই? আগামী ক্লাসে বাকিগুলো পড়াবো। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ক্লাস শেষ করে দেই আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আগামী ক্লাসে বাকিগুলো পড়াবো। যেমন আরবি শব্দ বাকি আছে আমাদের, আরবি শব্দ আছে। তারপর আছে আমাদের টেকনিক দিয়ে আরবি শব্দগুলো এভাবে আমি পড়াই। আরবি শব্দগুলো আছে। তারপর আছে আমাদের বেসিক তথ্য, আমরা আরবি শব্দগুলো পড়বো। তারপর আমাদের আছে তুর্কি শব্দ আছে। তারপর আমাদের তুর্কি শব্দ মনে রাখার টেকনিক আছে। তারপর আছে আমাদের MCQ। তারপর ফার্সি শব্দ আছে। ঠিক আছে,
এরকম করে আমাদের গুজরাটি শব্দ আছে, সবগুলো শব্দ আমাদের আছে। তাহলে আমরা এগুলো শেষ করে দিই না? আমরা আর তাহলে না পড়াই। আপনারা তো অনেকক্ষণ পড়ছেন, ক্লাস করছেন। তাহলে আগামী ক্লাসে আমরা বাকিগুলো পড়াই। কি বলেন? আপনাদের মতামত কি? আপনারা পড়তে চাইলে পড়াবো। আর যদি পড়তে না চান, শেষ করে দিব। শেষ করে দিব? চলবে চলবে? ক্লাস কি চলবে? কই ক্লাস করব? চলবে? চলবে স্যার, চলবে স্যার। করান। বাকিরা কোথায়? বাকিদের কমেন্ট তো পাই না। আমাদের ক্লাসে এত শিক্ষার্থী আছে কিন্তু ক্লাস শেয়ারই হয় নাই। ক্লাস শেয়ারই হয় নাই। আমাদের ক্লাসে এত শিক্ষার্থী, সবাই যদি একটা করে শেয়ার দিত তাও তো অনেকগুলো শেয়ার দিত। একজনও শেয়ার দেয় নাই। ক্লাস শেয়ারই দিচ্ছ না তোমরা। তাহলে ক্লাস শেয়ার না দিলে কিভাবে নিব বলো? বলো। আমি তো বলছি আমি টাকা পয়সা লাগবে না ভাই, তোমাদেরকে ফ্রি পড়াবো। তোমাদের কাজ হচ্ছে ক্লাসটা শেয়ার দেয়া আর বন্ধুদেরকে মেনশন দেয়া। তোমাদের নোটও করা লাগবে না, নোট আমি করে দিব। তাহলে ক্লাসটা সবাই একবার শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করে লিখো শেয়ার ডান। শেয়ার করে লিখো শেয়ার ডান। আমি এখানে দেখছি কারা কারা শেয়ার করতেছ। শেয়ার করে লিখবে শেয়ার ডান। তাহলে ইনশাল্লাহ ক্লাস আমরা আরো চমৎকার ভাবে নিব ইনশাল্লাহ। দেখো আরবি শব্দ কি বললাম? আরবি শব্দ কি বললাম? আরবি শব্দ। আরবি শব্দ, আরবি শব্দ মনে রাখবো কিভাবে? আরবি শব্দ মনে রাখবো কিভাবে? আরবি শব্দ একটু মনে রাখবেন। আরবি শব্দ একটু মনে রাখেন যে আইন সংক্রান্ত সকল শব্দ আইন সংক্রান্ত সকল শব্দ মানে অধিকাংশ শব্দই হয় আরবি শব্দ। কিন্তু আইন নিজে হচ্ছে ফার্সি শব্দ। আইন সংক্রান্ত অধিকাংশ শব্দই হয় আরবি শব্দ। যেমন হাকিম, হুকুম, মামলা, মহকুমা, মুহুরি, এজলাস, আদালত, উকিল, মানে আসামি, বাদী, বিবাদী, মুক্তার, খারিজ এবং মুনসেফ। তারপর লিখবেন এলেম, নিয়াম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা। তারপর লিখবেন খারিজ, নগদ বাকি, অজু, জিকির, সালাত, তসবি, হালাল, হারাম এবং মুসাফির আর হচ্ছে বিলেত। এগুলো কি শব্দ? এগুলো আরবি শব্দ। এছাড়াও আছে আর অনেক আরবি শব্দ আছে। এছাড়াও অনেক আরবি শব্দ আছে। এগুলো মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন কিভাবে? একটু আসি, মনে রাখবেন কিভাবে? আরবি শব্দ মনে রাখার টেকনিক। দেখেন আরবি শব্দ মনে রাখার টেকনিক। আমি আপনাদের জন্য বাংলা সিনেমার গল্প নিয়ে আসছি। আপনাদের জন্য আমি বাংলা সিনেমা থেকে নায়িকা মৌসুমীকে নিয়ে আসছি আমাদের ক্লাসে। বাংলা সিনেমা থেকে শেয়ার ডান স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, যারা যারা শেয়ার করেন না ভাইয়া একটু শেয়ারটা করে দেন, ক্লাসটা শেয়ার করে দেন। নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখেন অথবা বন্ধুদেরকে একটু শেয়ার করেন, ইনবক্সে শেয়ার করেন। ইনবক্সে শেয়ার করেন, বন্ধুদেরকে একটু ক্লাসটা শেয়ার করে দেন অথবা কমেন্ট করেন, কমেন্ট করে লিখেন শেয়ার ডান। সবাই একটু লিখেন শেয়ার ডান। আর ক্লাস চলবে রাশেদ স্যার পেজ থেকে, ক্লাস চলবে শিখা পেজ থেকে। সবাই একটু, আমি কমেন্টগুলো পড়ি, সবার শিখা পেজের কমেন্টগুলো পড়ি। সবাই একটু শিখা পেজ থেকে কমেন্ট করবেন, তাহলে আমাকে কমেন্ট পড়তে সুবিধা হবে, আমার কমেন্ট পড়তে সুবিধা হবে। সবাই একটু শিখা পেজ থেকে কমেন্ট করেন। সবাই একটু শিখা পেজ থেকে কমেন্ট করেন। লিখছেন শেয়ার ডান, থ্যাংক ইউ। দেখছেন আপনারা যখন শেয়ার দিচ্ছেন অলরেডি 20 জন অডিয়েন্স বেড়ে গেছে। তাহলে যদি আপনারা আরো 20টা শেয়ার দেন, আরো যারা শেয়ার দেন নাই এখনো তারা যদি শেয়ার দেন, লস কি ভাই? আমার জন্য একটু ভালো হয়, আমি ক্লাস নিতে ইন্সপায়ার্ড হই। আমি অফলাইনে ক্লাস নিই, 100-200 স্টুডেন্টের একসাথে ক্লাস নেই, আপনারা তো জানেন। আমি অনলাইনে আপনাদের এই ফ্লেভারটা নেওয়ার জন্য শুধু শুধু কষ্ট করে ক্লাস নেই। তো আপনারা যদি একটু শেয়ার না দেন তাহলে হয়? একটু ক্লাসটা শেয়ার করে দেন, লিখেন, সবাই লিখেন শেয়ার, শেয়ার ডান। সবাই একটু কমেন্ট করেন শেয়ার ডান। তাহলে আমরা আরবি শব্দ মনে রাখবো কিভাবে? আরবি শব্দ হৃদয় বানানটা আসলে কিভাবে হবে? হৃদয় বানানটা আসলে কিভাবে হবে? হৃদয় না হৃদয়? এই তো আপনি তো ঠিকই লিখছেন। হৃদয় বানান হবে হ রিকার দ অন্তস্তীয়। এভাবে হবে, এভাবে হবে, হ রিকার হবে। আমরা উচ্চারণের ক্লাসে পড়াবো। রিকার থাকলে কি? রিকার থাকলে র র শিকারের উচ্চারণ হয়। রিকার থাকলে র র শিকারের উচ্চারণ হয়। তাহলে হ রিকার দিয়ে হবে হৃদয়, ঠিক আছে? হ্যাঁ, হ রিকার দিয়ে হবে। ওকে, শেয়ার ডান। থ্যাংক ইউ। আপনার কেন হঠাৎ করে এই কথা মনে হলো? আমার ছোট ভাইয়ের নাম হৃদয়ের জন্য? আচ্ছা, একটু আসি। আমরা বললাম টেকনিক। টেকনিকটা কি? দেখেন আরবি শব্দ মনে রাখার টেকনিক। লিখে রাখেন আরবি শব্দ। সবাই একটু লিখবেন আরবি শব্দ। সবাই একটু লিখবেন আরবি শব্দ। আরবি শব্দ মনে রাখবো কিভাবে? দেখেন নায়িকা মৌসুমী, নায়িকার নাম কি? মৌসুমী। সে দৌলতের আশায়, কিসের আশায়? দৌলতের আশায়। নায়িকা মৌসুমী দৌলতের আশায়, নায়িকা মৌসুমী লিখবেন সবাই একটু, নায়িকা মৌসুমী দৌলতের আশায় লেবুর শরবত খেয়ে আলখাল্লা পরে গায়ে আতর মেখে নির্দিষ্ট তারিখে নবাব আকবরের জলসাঘরে আজব কায়দায় আজব কায়দায় গজল গেয়ে শোনায় এবং
জৌলুস দেখিয়ে সে আজনবীদের মশগুল করে। জৌলুস দেখে কি করে? আজনবীদের মশগুল করে। আজনবীদের মশগুল করে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাস নিচ্ছি। আমি ক্লাস নিচ্ছি। ওকে, আমি ক্লাস শেষে ফোন দিই। ওকে, কি লিখছে? আহ, চলছে, চলছে ক্লাস চলছে, রাশেদ স্যার হাসবে, জানি না। ওকে, আসো। দেখো কি বলছে। নায়িকা মৌসুমী দৌলতের আশায় লেবুর শরবত খেয়ে আলখাল্লা পরে গায়ে আতর মেখে নির্দিষ্ট তারিখে নবাব আকবরের জলসাঘরে আজব কায়দায় গজল গেয়ে এবং জৌলুস দেখিয়ে আজনবীদের মশগুল করে। আর কি করে দেখি। এই খবর শুনতে পেয়েছে মহল্লার দুই ফাজিল আদমি। এই খবর কে কে শুনতে পাইছে? মহল্লার দুই ফাজিল আদমি। একজনের নাম হচ্ছে আবির, আরেকজনের নাম হচ্ছে নাজিম। তারা কিভাবে শুনতে পেয়েছে? তারা আফিম খেতে খেতে দৈনিক ইনকেলাব পত্রিকায় এই খবর দেখতে পায়। তারা এই খবর পেয়ে নায়িকার দিকে ইশারায় গভীর নজর দেয়। তারা নায়িকার দিকে কি করছে? ইশারায় গভীর নজর দেয় এবং মস্কারা করে বলে, আপনাকে একদম খাসা লাগছে। মস্কারা করে কি বলে? আপনাকে দেখতে একদম খাসা লাগছে। মানে মেয়েদেরকে ইমপ্রেস করার ধান্দা আর কি। তাহলে একটু খেয়াল করেন, নায়িকাকে কি বলছে? আপনাকে একদম খাসা লাগছে। নায়িকা তাদের প্রশংসা শুনে অনেক খুশি হয়। খুশি হয়ে তার নিজ মোলায়ম হাতে হালুয়া খাওয়ায়। তাহলে কি করছে দেখেন, নায়িকা মৌসুমী সে যে মানে মশগুল করে, মানে জৌলুস দেখে মানুষকে মশগুল করে, এই খবর শুনতে পাইছে মহল্লার দুই ফাজিল আদমি। একজনের নাম হচ্ছে আবির এবং একজনের নাম হচ্ছে নাজিম। তারা আফিম হচ্ছে একটা মাদক দ্রব্য। তারা খেতে খেতে ইনকেলাব পত্রিকায় এই খবর দেখতে পায় এবং নায়িকার দিকে তারা ইশারায় খারাপ নজর, মানে গভীর নজর দেয়। ঠিক আছে। তারপর মস্কারা করে তারা কি বলে? নায়িকাকে বলে, আপু আপনাকে একদম খাসা লাগছে। আর এই প্রশংসা শুনে আমাদের নায়িকা তার নিজের মোলায়েম হাতে হালুয়া রান্না করে আমাদের এই দুই ফাজিল আদমিকে খাওয়ায়। এখন এই হালুয়া খাওয়ানোর খবর আবার শুনতে পাইছে দুই গুন্ডা বদমাইশ। দেখেন বাংলা সিনেমায় বিলিয়ন থাকে না, এই এই খবর শুনতে পাইছে। দেখেন, হালুয়া খাওয়ানোর খবর চলে যায় শয়তান মুসাফির জল্লাদের কানে। কার কাছে গেছে? শয়তান মুসাফির জল্লাদের কানে শুনে এই খবর চলে গেছে। এখন একটু দেখবেন বাংলা সিনেমায় নায়করা কি করে? নায়িকাদেরকে ইমপ্রেস করে হালুয়া খায়। ঠিক আছে। আর গুন্ডারা কি করে? গুন্ডারা বলে হ হ হ হ হ, এরকম করে আসে বলে, এই হালুয়া দিবি কিনা বল। ঠিক আছে। তো এইটাই করতেছে অ্যাকচুয়ালি। তো দেখেন, শয়তান মুসাফির শয়তান মুসাফির জল্লাদ কি করে? এই খবর শুনে গেছে, এই খবর চলে গেছে শয়তান মুসাফির জল্লাদের কানে। তারা বন্দুকের ভয় দেখিয়ে, কিসের ভয় দেখাইছে দেখছেন? বন্দুকের ভয় দেখিয়ে বলছে, আমাদেরও হালুয়া চাই। তাহলে কি করছে দেখেন, শয়তান মুসাফির জল্লাদের কানে এই খবর চলে গেছে। তারা বলছে, বন্দুক দেখিয়ে বলতেছে, আমাদেরও হালুয়া চাই। তখন নায়িকা কি বলে দেখেন, বলছে, একটু সবুর করো, তবলা নৃত্য চলছে। কি চলতেছে? তবলা নৃত্য শেষ হওয়ার পর তোমরাও কি পাবা? হালুয়া পাবা। তোমরা কি পাবা? হালুয়া পাবা। এখন শোনেন, চিন্তা করেন, বাংলা সিনেমার বিলিয়ন যারা আছে, গুন্ডা যারা আছে, তারা কি সবুর করবে? বলছে একটু সবুর করো, তবলা নৃত্যের শেষে তোমাদেরকেও হালুয়া দেওয়া হবে। কিন্তু তারা তো আর সবুর করতেছে না। তো আমাদের নায়িকা বুঝতে পারছে যে এই গুন্ডারা তাড়াহুড়া করতেছে, গুন্ডারা সবুর করবে না। তখন নায়িকা কি বলে দেখেন, নায়িকা বলে, তোমাদের অন্তরে তুফান হাওয়া হাজির হলেও আদব কায়দা ভুলে আমার ইজ্জতে হামলা করবা না। কি বলছে? নায়িকা বলছে, তোমরা একটু সবুর করো, তবলা নৃত্যের শেষে তোমাদেরকে হালুয়া খাওয়ানো হবে। কিন্তু নায়িকা বুঝতে পারছে এরা গুন্ডা, এরা তো সবুর করবে না। তখন নায়িকা বলতেছে যে, তোমাদের অন্তরে তুফান হাওয়া হাজির হলেও আদব কায়দা ভুলে আমার ইজ্জতে হামলা করিও না। কারণটা কি একটু দেখেন, কারণ আমি মজলুম জননেতা কামালের আমানত। কামালের আমানত। নায়িকা তখন কান্না করতে করতে আরো বলে, শয়তান, কান্না করতে করতে বলে, শয়তান তুই আমার কি যেন বলে, যাই হোক বাদ দেন। নায়িকা কান্না করতে করে বলে যে শয়তানদেরকে, কান্না করতে করতে নায়িকা শয়তানদের বলে যে, আমি, দেখেন কি বলছে, তকদিরের দোষে আমি গরিব হতে পারি। তকদিরের দোষে আমি কি হতে পারি? গরিব হতে পারি, কিন্তু খারাপ না। তকদিরের দোষে আমি গরিব হতে পারি, কিন্তু খারাপ না। তকদিরের দোষে আমি গরিব হতে পারি, কিন্তু খারাপ না। এই ছিল আমাদের বাংলা সিনেমার গল্প। এই গল্পের মাধ্যমে আমরা টেকনিকে আমাদের আরবি শব্দগুলো মনে রাখতে পারবো। আমি আবারও বলছি, একটু খেয়াল করেন, গল্পটা জাস্ট খেয়াল করেন। নায়িকা মৌসুমী নায়িকা মৌসুমী দৌলতের আশায় আলখাল্লা পরে গায়ে আতর নায়িকা মৌসুমী দৌলতের আশায় লেবুর শরবত খেয়ে আতর মেখে আলখাল্লা পরে আজব কায়দায়
নির্দিষ্ট তারিখে নবাব আকবরের জলসাঘরে আজব কায়দায় গজল গেয়ে এবং জৌলুস দেখিয়ে আজনবীদের মশগুল করে। আজনবী মানে হচ্ছে পরদেশী বা বিদেশিদেরকে কি করে, মশগুল করে। এ খবর শুনতে পায় মহল্লার দুই ফাজিল আদমি, একজনের নাম হচ্ছে আবির আর একজনের নাম হচ্ছে নাজিম। তারা দুইজন কি করে, আফিম খেতে খেতে ইনকালাব পত্রিকায় এ খবর শুনতে পায় এবং এই খবর শুনতে পেয়ে তারা নায়িকার দিকে ইশারায় গভীর নজর দেয় এবং মস্কারা করে বলে, আপু আপনি দেখতে একদম খাসা। ঠিক আছে, এই খাসা বলার কারণে আমাদের নায়িকা ইমপ্রেস হওয়ার পর নায়িকা তার নিজের মোলায়েম হাতে হালুয়া খাওয়ায়। কি করছে, হালুয়া খাওয়াইছে। এখন এই হালুয়া খাওয়ার খবর আবার বাংলা সিনেমায় বিলিয়ন শুনতে পাইছে। বিলিয়নটা কিরকম, বিলিয়নটা ছিল শয়তান মুসাফির। কে ছিল ভিলেন, ভিলেন ছিল শয়তান মুসাফির জল্লাদের কানে এই খবর চলে গেছে। তখন সে কি করছে, বন্দুক নিয়ে আসছে, বলছে হা 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 হা, হালুয়া দিবি কিনা বল। ঠিক আছে, তো এখন হালুয়া খাইতে চায়, তারা কি খেতে চায়, হালুয়া খেতে চায়। তখন নায়িকা বলছে, তোমরা একটু সবুর করো, তবলা নৃত্যের পরে তোমরাও হালুয়া পাবা, তোমরাও কি পাবা, হালুয়া পাবা। কিন্তু নায়িকা বুঝতে পারছে এরা গুন্ডা, এরা সবুর করার মানুষ না, তারা ধৈর্য সহ্য নাই। তখন বলতেছে, দেখ তোদের অন্তরে তুফান হাওয়া হাজির হলেও আদব কায়দা ভুলে আমার ইজ্জতে হামলা করবি না, কেননা আমি মজলুম জননেতা কামালের আমানত। তখন নায়িকা আরো কান্না করতে করতে বলে যে, শয়তান আমাকে ছেড়ে দে, কেননা আমি তকদিরের দোষে আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। তকদিরের দোষে আমি কি হতে পারি, গরিব হতে পারি কিন্তু খারাপ না। তাহলে দেখেন গরিব কি শব্দ, গরিব হচ্ছে আরবি শব্দ। এরপরে আসি আমরা, দেখেন এখানে কি কি আছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। মৌসুমী, দৌলত, লেবু, শরবত, আলখাল্লা, আতর, তারিখ, নবাব, আকবর, জলসা, আজব কায়দা, গজল, জৌলুস, আজনবী এবং মশগুল, এগুলো হচ্ছে আরবি শব্দ। এরপর দেখেন আছে কি, মহল্লা, ফাজিল, আদমি, আবির, নাজিম, আফিম, খবর, ইনকিলাব, পত্রিকা, ইশারা, নজর, মস্কারা, খাসা, মোলায়েম, হালুয়া। এরপর দেখেন শয়তান, মুসাফির, জল্লাদ, বন্দুক, সবুর, তবলা, তুফান, হাওয়া, হাজির, আদব কায়দা, ইজ্জত, হামলা, তারপর হচ্ছে মজলুম, কামাল, আমানত, তকদির এবং গরিব, খারাপ, এগুলো হচ্ছে আমাদের আরবি শব্দ। আশা করি এই টেকনিকের মাধ্যমে আপনারা মনে রাখতে পারবেন। এরপরে আসি তুর্কি শব্দ মনে রাখবো কিভাবে। দেখেন তুর্কি শব্দ মনে রাখবো কিভাবে, এই টেকনিকে মনে থাকবে, এই টেকনিকে কি মনে রাখা পসিবল? সবাই একটু বলেন তো টেকনিক ভালো লাগছে কিনা, টেকনিক কি ভালো লাগছে? সবাই একটু কমেন্ট করেন, টেকনিক কি ওকে? স্যার হাজির হয়েছি, সুমু হুসাইন হাজির হয়েছে ভাইয়া, ওকে হাজির হলে একটু শেয়ার করে দাও ক্লাসটা। সবাই একটু আমাকে বলো তো ক্লাস কি এই টেকনিকে চলবে? টেকনিক কি কমন থাকবে, মনে থাকবে? টেকনিক কি মনে থাকবে? সবাই একটু কমেন্ট করো। ওকে, এখন আসি তুর্কি শব্দ মনে রাখবো কিভাবে। দেখো বাবা কি করছে, বেগমকে বলছে, বাবা বেগমকে চাকু এবং কাঁচি দিয়ে বললেন, তোপ সওগাতকে লাশ বানাতে হবে। কি বানাতে হবে? লাশ বানাতে হবে। তখন উজবুক বাহাদুর দারগা বারুদকে, মানে পুলিশ নিয়ে আসছে, দারগা বারুদকে এবং কুলিকে নিয়ে আসছে। তারা বাবুর্চির হাতের কোরমা কাবু খাইয়ে লাশ তালাশ করতে বললেন। লাশ কি করতে বলছে? তালাশ করতে বলছে এবং উর্দু এবং উর্দিতে কুর্নিশ জানালেন। লাশ তালাশ করতে বলছে আর কি করছে? উর্দু এবং উর্দিতে স্যার হালুয়া কি হিন্দি শব্দ না? হালুয়া হিন্দি শব্দ না রে ভাই, হালুয়া আরবি শব্দ। ইনশাল্লাহ ওকে, তাহলে দেখি যে বাবা বেগমকে চাকু এবং কাঁচি দিয়ে বললেন তোপ শওকাতকে লাশ বানাতে। আর বিরোধী দল কি করছে? বিরোধী দলের উজবুক বাহাদুর দারগা মানে পুলিশ বারুদকে নিয়ে আসছে এবং কুলিকে নিয়ে আসছে। বাবুর্চির হাতের কুরমা কাবু খাইয়ে লাশ তালাশ করতে বললেন এবং উর্দু এবং উর্দিতে কুর্নিশ করলেন। এগুলো হচ্ছে সবগুলো তুর্কি শব্দ। এগুলো কি শব্দ? তুর্কি শব্দ। এই যে তুর্কি শব্দগুলো এখানে লেখা আছে, উপরে টেকনিকটা দেয়া আছে, সবাই একটু চাইলে স্ক্রিনশট নিতে পারেন অথবা নোট করতে পারেন। সবাইকে ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? সবাইকে বুঝতে পারছি? ওকে, আমাদের এইগুলো কিন্তু আমি একটাও লিখি নাই, সবগুলো শিখা সাজেশন থেকে এখানে কপি করে করে এনে স্লাইডে বসাই দিছি। এগুলো সব শিখা সাজেশনে আছে। দেখেন পরীক্ষা আসছে, কাঁচি
কোন ভাষার শব্দ বা কোন ধরনের শব্দ? আমি একটা কমেন্টও করব না, মানে একটা উত্তরও দিব না। ফার্সি, তুর্কি, আরবি, হিন্দি, সবাই একটু কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানাবেন এই প্রশ্নটার উত্তর। সবাই আপনারা কমেন্ট করবেন। কাচি কোন শ্রেণীর শব্দ বা কোন ভাষার শব্দ? কাচি কোন ভাষার শব্দ? সবাই একটু কমেন্ট করেন। কাচি কোন ভাষার শব্দ? আমাকে একটু সবাই বলেন কাচি কোন ভাষার শব্দ? কাচি কোন ভাষার শব্দ? কাচি কোন ভাষার শব্দ? সবাই একটু কমেন্ট করেন। তুর্কি। দিল আফরোজ লিখেছে তুর্কি, দিল আফরোজ লিখেছে তুর্কি। বাকিরা কই? বাকিরা সবাই একটু শিখা পেজে এসে কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করেন। রাইট অ্যান্সার কি হবে? স্বপ্না আক্তার লিখেছে তুর্কি। নূর আলম লিখেছে অপশন খ। আর বাকিরা কোথায়? বাকিরা একটু কমেন্ট করেন। বাকিরা সবাই একটু কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করেন। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন। রাইট অ্যান্সার কি হবে? তুর্কি। ক্লাস শেষে আজকে যারা যারা শেয়ার দিছে তারা সবাই পিডিএফ পাবে। আর যারা শেয়ার দেয় না তারা পিডিএফ পাবে না। আমি ইনবক্সে ধরে ধরে সবাইকে পিডিএফ পাঠাবো। তাই যারা এখনো শেয়ার করো নাই তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিয়ে তোমরা একটা শেয়ার দিতে পারবা না? তা কি হয় বলো? হ্যাঁ না লিখেছে অপশন সি। সি সি কি আরবি? অসম্ভব, মিথ্যা কথা, এটা আরবি শব্দ না। আগুন টেকনিক। একটু সবাই আসি, এটা আরবি শব্দ না রে ভাই। বলছে কাচি কোন ভাষার শব্দ? একটু আগে আগে আমরা পড়াইছি যে তুর্কি শব্দ। তুর্কি শব্দ দেখো, এই যে কাচি আছে না, এই কাচি কি শব্দ? বাবা বেগমকে চাকু এবং কাচি দিয়ে বলছে তোপ সওগাতকে লাশ বানাতে। উজবুক বাহাদুর এবং দারগা বারুদকে ডেকে এসে কুলিকে নিয়ে এসে বাবুর্চির হাতের কোরমা কাবু খাইয়ে। দেখেন মনে রাখবেন, কোরমা কাবু এগুলো হচ্ছে তুর্কি শব্দ। তবে বিরিয়ানি, বিরিয়ানি কিন্তু তুর্কি শব্দ নয়। একটু পরে আমরা পড়াবো বিরিয়ানি কি শব্দ, ঠিক আছে? বিরিয়ানি একটু খেয়াল রাখবেন, বিরিয়ানি কিন্তু তুর্কি শব্দ নয়, বিরিয়ানি হচ্ছে ফার্সি শব্দ। ঠিক আছে? তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে সবাই বলেন তো? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে তুর্কি শব্দ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে তুর্কি শব্দ। রাইট অ্যান্সার হবে তুর্কি শব্দ। রাইট অ্যান্সার কি হবে? 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 রাইট অ্যান্সার হবে তুর্কি শব্দ। রাইট অ্যান্সার কি হবে? তুর্কি শব্দ। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, এখন আসি ফার্সি শব্দ। ফার্সি শব্দ মনে রাখার টেকনিক। দেখেন ফার্সি শব্দগুলো আমরা কিভাবে মনে রাখবো? খুবই ইজি। ফার্সি শব্দগুলো মনে রাখার টেকনিক আছে, চমৎকার টেকনিক, একটু খেয়াল রাখি। আইন সংক্রান্ত একটু সবাই খাতা লিখতে পারেন, অথবা আমরা তো পিডিএফ দিয়ে দিব। যারা একটু শেয়ার করলে আপনারা নোট করা লাগবে না। শেয়ার দিলে আর নোট করা লাগবে না। যারা যারা শেয়ার দিবেন তাদেরকে আমি ইনবক্সে আমি আজকে ক্লাসের পিডিএফ পাঠিয়ে দিব। শেয়ার করলে আর নোট লাগবে না। শেয়ার করলে নোট লাগবে না। তাহলে দেখেন আমি বললাম আইন সংক্রান্ত বেশিরভাগ শব্দ। আইন সংক্রান্ত বেশিরভাগ শব্দ কি শব্দ? ফার্সি। আইন সংক্রান্ত বেশিরভাগ শব্দ হচ্ছে আরবি শব্দ। তবে আইন নিজে কি শব্দ? ফার্সি শব্দ। আইন নিজে কি শব্দ? ফার্সি শব্দ। আইন নিজে কি শব্দ? ফার্সি শব্দ। যেমন দরবার, দারোগা, চাপরাশি, নালিশ, পেয়াদা, কাজী, পেশকার, ফরিয়াদি, সালিশ। এই এই যে ৮টা বা ১০টা, এই যে ১০টা শব্দ আছে, এই ১০টাই হচ্ছে আরবি শব্দ। এছাড়া আইন সংক্রান্ত আর আরবি শব্দ নাই। সরি, এই ১০টাই হচ্ছে ফার্সি শব্দ। আর বাকি সব কি? আরবি শব্দ। এই ১০টা কি? এই ১০টা হচ্ছে ফার্সি শব্দ। ফার্সি এসেছে ইরানের আদি নাম পার্সি থেকে। ফার্সি হচ্ছে পার্সি বা ইরানের ভাষা। ইরানের ভাষা। আর ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা। ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা। আর ফার্সি হচ্ছে ইরানের আদি নাম, পার্সি থেকে এসেছে ফার্সি, এটা হচ্ছে ইরানের ভাষা। তারপরে দেখেন ফার্সি উপসর্গ যুগে যে শব্দগুলো গঠিত হয়েছে সেগুলোকে বলা হয় ফার্সি উপসর্গ। বেশিরভাগ ফার্সি উপসর্গ যুগে যে শব্দগুলো গঠিত হয়েছে তার অধিকাংশ শব্দ হয় ফার্সি শব্দ। যেমন গতকালকে আমি ফার্সি শব্দগুলো আপনাকে বিয়ের গল্প দিয়ে পড়াইছিলাম। বনিম ফিদর বেকার বদনা কম্বর। বনিম ফিদর বেকার বদনা কম্বর। বনিম ফিদর বেকার বদনা কম্বর। তাহলে এই বনিম ফিদর বেকার বদনা, এই যে বনিম ফিদর বেকার বদনা কম্বর, তাহলে এই যে উপসর্গগুলো আছে
এই উপসর্গগুলোর অধিকাংশই কি শব্দ? অধিকাংশই হচ্ছে ফার্সি শব্দ। অধিকাংশই কি শব্দ? ফার্সি শব্দ। যেমন আমি যদি বলি বেতাল, তাহলে বে কি? বে হচ্ছে ফার্সি উপসর্গ। বে বে এই যে বে আছে, তাহলে দেখেন ফার্সি উপসর্গ। আমি বললাম নিম রাজি, তাহলে ব নিম, নিম ফিদর, এই যে নিম ফার্সি উপসর্গ। তারপর বললাম ব কলম, তাহলে ব কি? ব হচ্ছে ফার্সি উপসর্গ। আমি বললাম কারখানা, তাহলে কার কি উপসর্গ? কার, এই যে কার হচ্ছে ফার্সি উপসর্গ। আমি বললাম কম, কম কম, তাহলে কম কি শব্দ? ফার্সি উপসর্গ। তাহলে এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। তাহলে ফার্সি উপসর্গ যুগে যে শব্দগুলো গঠিত হয় তার অধিকাংশ হচ্ছে ফার্সি উপসর্গ। তার অধিকাংশ কি শব্দ? ফার্সি উপসর্গ। এরপর আসি, শব্দের শেষে কর আর গড় থাকলে, শব্দের শেষে কর আর গড় যদি পেশা বোঝায়, শব্দের শেষে কর আর গড় যদি পেশা বোঝায়, তাহলে তাকে কি বলে? তাকে বলা হয় ফার্সি শব্দ। যেমন আছে কারিগর, তাহলে শব্দের শেষে কি আছে? গড় আছে, তাহলে কারিগর দ্বারা কি বোঝায়? কারিগর দ্বারা পেশা বোঝায়। আছে জাদুকর, কি আছে? জাদুকর, তাহলে জাদুকর দ্বারা কি বোঝায়? কর মানে পেশা বোঝায়। আমি বললাম বাজিকর, পেশা বোঝায়। আমি বললাম সওদাগর, পেশা বোঝায়। তবে দেখেন সাগর শব্দে কিন্তু শব্দের শেষে গড় আছে, কিন্তু এই গড় কিন্তু আর সেই গড় নয়, এই গড় দ্বারা পেশা বোঝায় না। বললাম অজগর, অজগর শব্দ গড় আছে, কিন্তু এই গড় দ্বারা পেশা বোঝায় না, তাই এগুলো কি শব্দ? সংস্কৃত শব্দ। এগুলো কি শব্দ? সংস্কৃত শব্দ। এগুলো কি শব্দ? সংস্কৃত শব্দ। নিয়মিত ক্লাস চাই, ক্লাস শেয়ারই করো না, নিয়মিত ক্লাস কিভাবে নিব? ক্লাস শেয়ার না করলে ক্লাস হবে না, ক্লাস শেয়ারই করে না। স্টুডেন্টরা ক্লাস শেয়ার করলে না ভালো লাগে ক্লাস নিতে, যে 54টা মাত্র শেয়ার হয়েছে, 54টা শেয়ারে ক্লাস নেওয়া যায়? ক্লাস শেয়ার হবে কমপক্ষে 150 শেয়ার হবে। শিখা পেজ থেকে শেয়ার করো সবাই, শিখা পেজ থেকে শেয়ার করো সবাই। ওকে, এরপর দেখো বাগান বাগিচা গোলাপ গালিচা, বাগান বাগিচা গোলাপ গালিচা এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে ফার্সি শব্দ। বাগান বাগিচা গোলাপ গালিচা এগুলো কি শব্দ? ফার্সি শব্দ। এরপর লিখবা জমজাম, জমজাম জমি সংক্রান্ত, জমজাম জমি সংক্রান্ত শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ। তাহলে দেখো জমিদার জমজম সাহেব, জমিদার জমজম জামদানি পরে এবং জামাই সেজে পাঞ্জাবি এবং পায়জামা। দেখো জমিদার জমজম কি করছে একটু খেয়াল করো। আমি বলি জম জাম জমি, জম জাম জমি সংক্রান্ত শব্দগুলো হয় ফার্সি শব্দ। শব্দগুলো কি হয়? ফার্সি শব্দ। মনে রাখবে জমিদার জমজম একদিন তার বউয়ের জন্য জামদানি নিয়ে জামাই সেজে পাঞ্জাবি এবং পায়জামা পরে রুমাল পরে সে গেল শ্বশুর বাড়ি। সে কোথায় গেছে? শ্বশুর বাড়ি গেছে। তাহলে শ্বশুর বাড়ি যদি বউয়ের জন্য জামদানি নিয়ে যায়, বউ খুশি হবে না? তার জন্য বউ কি করছে দেখেন, পোলাও রান্না করছে, বিরিয়ানি রান্না করছে, জর্দা মোরগ মুরগি রান্না করছে, মোরগ মুরগি রান্না করছে, এগুলো খাইছে। কি কি খাইছে? পোলাও বিরিয়ানি জর্দা মোরগ মুরগি খাইছে। খাওয়ার পরে বলতেছে যে জামাই বাবু আর কিছু খাবা? বলছে না শাশুড়ি আম্মা অনেক তো খাইলাম, যদি একটু সবজি খাওয়া যাইতো তাহলে ভালো হইতো। বলছে সবজি খাবা? তো ভালো কথা, কি দিয়ে খাইবা? বলছে একটু আলু শালগম দিয়ে মরিচ দিয়ে ঝাল করে একটু সবজি রান্না করেন। তাহলে কি দিয়ে সবজি খাবে? আলু শালগম এবং মরিচ দিয়ে কি খাবে? সবজি খাবে। আলু মোরগ আলু আলু শালগম দিয়ে কি করবে? ঝাল করে সবজি খাবে। তারপর দেখেন তার যুক্ত, বলছে তার যুক্ত গ্রাম্য বাদ্যযন্ত্র সবসময় হয় ফার্সি শব্দ। যেমন একতারা দোতারা সেতার বেতার এগুলো হচ্ছে তার যুক্ত বাদ্যযন্ত্র। তার যুক্ত গ্রাম্য বাদ্যযন্ত্র, গিটার কিন্তু আবার হবে না, গিটার হবে না, তাহলে গিটার হচ্ছে গ্রাম্য বাদ্যযন্ত্র নয়। তাহলে গ্রাম্য বাদ্যযন্ত্র কি? একতারা দোতারা সেতার বেতার এগুলো হচ্ছে গ্রাম্য বাদ্যযন্ত্র। তাহলে গ্রাম্য বাদ্যযন্ত্রে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে ফার্সি শব্দ। এরপর দেখেন চশমার দোকানদার, চশমার লিখবেন চশমার কারিগর কারখানায় চশমা বানায়, চশমার কারিগর কারখানায় কি বানায়? চশমা বানায়। এবং কি করে? সেই চশমা বাজারের দোকানে বিক্রি করে, বাজারের দোকানে কি করে? বিক্রি করে। তারা কিভাবে বিক্রি করে? তারা পাইকারিও বিক্রি করে, খুচরাও বিক্রি করে, পাইকারিও বিক্রি করে, খুচরাও বিক্রি করে। যখন বাজারে অনেক বেশি চশমা হয় তখন তারা রপ্তানি করে, বাজারে যখন চশমা সংকট থাকে তখন তারা চশমা আমদানি করে। কিভাবে মনে রাখবেন? চশমা দেখেন চশমার কারখানায় কারিগররা বাজারে কি করে? চশমার কারখানায় কারিগররা চশমা বানায়, সে চশমা বাজারের দোকানে পাইকারি এবং খুচরা মূল্যে বিক্রি করে। চশমা যখন কম হয় তখন চশমা আমদানি করে, চশমা যখন বাজারে বেশি হয় তখন তারা চশমা রপ্তানি করে। এরপর দেখি তারিখ বলছে তারিখ ধর্ম বান্দা নামাজ। এখন একটু খেয়াল করি, তারিখ মতো ধর্মপ্রাণ বান্দারা নামাজ রোজা না করিলে খোদা গুনাহ দিবেন। এ কথা কে বলছে? এ কথা পয়গম্বর বলছে। এ কথা কে বলছে? পয়গম্বর বলছে। তাহলে আবার মনে রাখেন, তারিখ মতো ধর্মপ্রাণ বান্দারা নামাজ রোজা না পড়িলে খোদা গুনাহ দিবে। কি দিবে? গুনাহ দিবে। এ কথা কে বলছে? এ কথা পয়গম্বর বলছে। তখন বাদশা বলতেছে আর কি দিবে? আর কি দিবে? নামাজ রোজা না পড়লে আর কি দিবে?
তখন বাদশা বলতেছে নামাজ রোজা না পড়লে আর কি দিবে? তখন বলছে ফেরেশতারা ফেরেশতারা বেহেশতের ফেরেশতারা মেথরদের সাথে দোজকে দিবে। বেহেশতের ফেরেশতারা মেথরের সাথে কি দিবে? দোজকে দিবে। বেহেশতের ফেরেশতারা মেথরের সাথে কোথায় দিবে? দোজকে দিবে। ওকে, এখন আসি শব্দ ভান্ডারে আমাদের আরো কিছু শব্দ আছে, যেমন গুজরাটি শব্দ আছে, যেমন হরতাল, খদ্দর, জয়ন্ত, এগুলো হচ্ছে গুজরাটি শব্দ। আছে ফ্রান্সের বা ফরাসি শব্দ, কার্তুস, কুপন, ডিপু, রেস্তোরাঁ, এগুলো কি শব্দ? ফার্সি শব্দ। কিন্তু রেস্টুরেন্ট কিন্তু আবার হচ্ছে ইংরেজি শব্দ। মায়ানমারি বা বার্মা শব্দ আছে, লুঙ্গি, ফুঙ্গি, মায়ানমারি শব্দ। চীনা শব্দ আছে চা, চিনি, লিচু, লিচি, এগুলো হচ্ছে চীনা শব্দ। জাপানি শব্দ আছে রিক্সা, হরিকিরি। হরিকিরি কি ভাই? হরিকিরি, এখানে আমি অনেক কিছু আপডেট করছি। হরিকিরি হচ্ছে আত্মহত্যার একটা ধরনকে বলা হয় হরিগিরি। কারাতি, জুডু, হাসনা হেনা, এগুলো হচ্ছে জাপানি শব্দ। স্পেনিশ শব্দ কি আছে? ডেঙ্গু, হারিকেন, এগুলো হচ্ছে স্পেনিশ শব্দ। হারিকেন মনে রাখবা, স্পেনিশ শব্দ হারিকেন, আর হারিকিরি হচ্ছে জাপানি শব্দ। এই দুইটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন থাকে। পর্তুগিজ শব্দ আছে আনারস, আলমারি, আলপিন, গির্জা, গির্জা, গুদাম, পাউরুটি, বালতি, পাদ্রি, এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। এগুলো কি শব্দ? পর্তুগিজ শব্দ। আর পাশে পাঞ্জাবি শব্দ, তারকা, পাঞ্জাবি, এগুলো হচ্ছে তারকা, পাঞ্জাবি, এগুলো হচ্ছে পাঞ্জাবি শব্দ। ওলন্দাজ শব্দ টেক্কা, হরতন, রুইতন, তুরুপ, ইস্কাপন, এগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ। মিশ্র শব্দ আছে হেড মৌলবি, মানে হেড হচ্ছে একটা শব্দ, মৌলবি একটা শব্দ, একটা ইংরেজি একটা অন্য শব্দ। পকেটমার কি আছে? মিশ্র শব্দ। চৌহর্দি মিশ্র শব্দ। তাহলে এগুলো কি? মিশ্র শব্দ। সবাই পিডিএফ পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। ওকে, এরপরে আসি যে কোনটি পর্তুগিজ শব্দ নয়, কোনটি পর্তুগিজ শব্দ নয়, সবাই একটু কমেন্ট করেন কোনটি পর্তুগিজ শব্দ নয়। 4 নাম্বার এমসিকিউ, সবাই একটু কমেন্ট করেন কোনটি পর্তুগিজ শব্দ নয়। সবার কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই একটু কমেন্ট করেন, কমেন্টটা করেন সবাই। অন্য আইডি দিয়ে শেয়ার দিয়ে আসি। ওকে, ঠিক আছে, অন্য আইডি দিয়ে শেয়ার দিয়ে আসো। সুমো হাসান কমেন্ট কমেন্ট করেছো, শেয়ার দাও, খুশি হব, থ্যাংক ইউ। ওকে, এখন একটু খেয়াল করেন কোনটি পর্তুগিজ শব্দ নয়। পর্তুগিজ শব্দ নয়, দেখেন আল আলপিন 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 কি শব্দ? পর্তুগিজ শব্দ। আলমারি পর্তুগিজ শব্দ। আলপিন দুইবার আসছে, দুইটাই কি? পর্তুগিজ শব্দ। আলাবোলা কি শব্দ? পর্তুগিজ শব্দ নয়। তাহলে আমরা একটু দেখি পর্তুগিজ শব্দ কি আছে। আনারস, আলপিন, আনারস, আলমারি, আলপিন, এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। তাহলে পর্তুগিজ শব্দ নয় কি? পর্তুগিজ শব্দ নয় হচ্ছে আলা বোলা। পর্তুগিজ শব্দ নয় কি? আলা বোলা। পর্তুগিজ শব্দ নয় কি? আলা বোলা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তো যারা আমাদের শিক্ষা ফাইনাল সাজেশনটি এখনো কিনেন নাই, আমি এতক্ষণ যা পড়াইছি, যেভাবে পড়াইছি, এই টেকনিকগুলো সবগুলো শিক্ষা সাজেশনে দেওয়া আছে। বরঞ্চ এখানে যা পড়াইছি এর চেয়ে আরো বেশি আছে। হ্যাঁ, যেমন আমি ফার্সি শব্দ নিয়ে কাজ করছি, আমি পর্তুগিজ শব্দ নিয়ে কাজ করছি, এগুলো আরো আছে, বিস্তারিত আছে, টেকনিক দিয়ে দেওয়া আছে। এখন একটু যারা শিক্ষা সাজেশন অর্ডার করতে চান, যারা প্রি অর্ডার করতে চান, আমাদের বইটি আসবে এই মাসের 15 তারিখের দিকে। যারা প্রি অর্ডার করবেন তাদের জন্য আমাদের আকর্ষণীয় অফার। সেই অফারটি হচ্ছে সবার আগে আপনারা বইটি পাবেন। সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ 50 টাকা। যদি একসাথে একাধিক বই অর্ডার করেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জ ফ্রি। তো যারা বই অর্ডার করতে চান বা বইটি সংগ্রহ করতে চান, তারা সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে 01814443392 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। 01814443392 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, অথবা আমাদের এই শিক্ষা পেজে আপনারা এসএমএস করবেন, অথবা রাশেদ স্যার পেজে এসএমএস করবেন। ইনশাল্লাহ আপনাদের বই পৌঁছে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শেষ। ওকে, ঠিক আছে, সমস্যা নেই বন্ধু। আচ্ছা, আমি তোমাকে 5 মিনিট পর ফোন দিই, 5 মিনিট পর ফোন দিই। 5 মিনিট। তো আমার শিক্ষার্থী বন্ধুরা, তো সবাইকে আমি বলবো যারা শিক্ষা সাজেশনটা প্রি অর্ডার করতে চান, আগে অগ্রিম অর্ডার করতে চান, তারা চাইলে আমাদের এই রাশেদ স্যার পেজে অথবা শিক্ষা পেজে আপনারা প্রি অর্ডার করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, পিন কমেন্টের নাম্বার দেওয়া আছে, প্রসেস দেওয়া আছে, আপনারা অর্ডার করতে পারেন। আর যারা আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি। আমরা কিছুদিন পর, আমাদের 15 তারিখের পর থেকে আমরা ফ্রি ক্লাস নিব। শিক্ষা পেজ ভিত্তিক ক্লাস এবং পেজ ভিত্তিক এক্সাম হবে, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি। তার মানে আপনি বই কিনতেছেন না, একটা সাজেশন কিনতেছেন না, আপনি একটা কোর্স কিনতেছেন। মাত্র কত? 200 টাকা। সাজেশনের দাম হচ্ছে 200 টাকা। এই বইতে কি আছে ভাই? এই বই কেন কিনবেন আপনি? এই বইটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং এডমিশন বিশ্ববিদ্যালয় এবং নার্সিং শিক্ষার্থীদের জন্য। এই বইটাতে বাংলা ফার্স্ট পেপার, বাংলা জাবির জন্য, জাবি যারা জেইউটি পরীক্ষা দিবেন, সেকেন্ড টাইমার,
বা বিইউপিতে পরীক্ষা দিবেন, বিইউপিতে, অথবা যারা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধু পরীক্ষা দিবেন, অথবা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, অথবা যারা চিটং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, তাদের জন্য স্পেশালি প্রথম 20 পেজ কাজ করা হয়েছে এবং স্টার দিয়ে লেখা আছে এগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বেন। এরপরে 100 পেজ, এরপরে 100 পেজ আছে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশ, ডিটেলস লেখা আছে, যেভাবে পড়াইছে এভাবেই আছে। এরপরে কি আছে ভাই, এরপর শেষের 60 পেজ, শেষের 60 পেজ আছে 60টা মডেল টেস্ট। মডেল টেস্ট ভাই, মডেল টেস্টটি দেখবেন, মডেল টেস্টে আপনাদের কাছে 60টা মডেল টেস্টে অনেকে 100 টাকা 150 টাকা নিবে, কিন্তু আপনি এই সাজেশনটা পড়লে আপনি শেষ মুহূর্তে রিভিশন দিতে পারবেন আপনার বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশ এবং মডেল টেস্ট নিজেকে যাচাই করার জন্য। অনেকে বলেন ভাই শেষ মুহূর্তে একটু দাগাই দেন কোনগুলো পড়বো, এটাই দাগানো জিনিস। আমি আজকে 7 বছর যাবত পড়াই, আমি 7 বছর পড়ানোর অভিজ্ঞতায় আমি যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে এগুলো আসতে পারে বা আসছে বা আসবে, যে আপনারা যে বলেন ভাই একটু দাগাই দেন, একটু সহজ করে দেন, শেষ বেলা একটু একটু কমাই দেন ভাই, এই কমাই এই সাজেশনটা করছি। মাত্র 180 পেজের বই, আপনি ফটোকপি করলেও আপনার 200 টাকা 250 টাকা লাগবে বা 300 টাকা লাগবে আপনি ফটোকপি করলে। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের কাছ থেকে নাম মাত্র মূল্য নিচ্ছি, বইয়ের দামও না, ফটোকপির দাম, ছাপানোর দাম নিচ্ছি মাত্র 200 টাকা বইয়ের দাম। যারা অর্ডার করতে চান তারা ফ্রি অর্ডার মানে প্রি অর্ডার করতে পারেন, অগ্রিম অর্ডার করতে পারেন মাত্র 250 টাকায়। যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, অথবা আমাদের